দেখ ১ নম্বর অঙ্কটা করাবো এক্সাম্পল 1, ঠিক আছে তো? ৬ নম্বর পাতা চলে যা, ৬ নম্বর পাতা। পেয়েছিস খুঁজে? কি বলছে? কোশ্চেন গুলো পড়ছি একটা করে। বলছে মহাবীর অ্যান্ড কোম্পানি, মানে এখানে আমার বিভিন্ন রকমের অঙ্ক সেট করা আছে, বুঝতে পারলি তো? মানে যেই অঙ্ক আগে আগের সিলেবাসে আসতো ৪ নম্বর আসতো, বুঝতে পারলি? বা কোনো অঙ্ক বড় অঙ্ক আসতো আগে ১০ নম্বরে আসতো, সেরকম অঙ্ক বড়, বড় অঙ্ক সেট করা আছে। কিন্তু এখন যেই অঙ্কগুলো করা যায় ৬ পাতা থেকে, যে অঙ্কগুলো সেট করা আছে কয়েকটা অঙ্ক, ঠিক আছে? তো এইগুলো তোর পরীক্ষায় যেগুলো আসতে পারে ২ নম্বর, ৩ নম্বর বা ৫ এ আসতে পারে, সেই টাইপের অঙ্ক সেট করি। দেখ ছোট ছোট অঙ্ক, ঠিক আছে? কিন্তু তোকে কনসেপ্ট জানতে হবে ডেফিনিশনের। কনসেপ্ট না জানলে ছোট অঙ্ক তুই করতে পারবি না। তুই কি বলছে? মহাবীর অ্যান্ড কোম্পানি পারচেস আ ফার্নিচার, মানে একটা কোম্পানি ফার্নিচার কিনেছে ১.৫ লাখ টাকা দিয়ে, ঠিক আছে? ফার্নিচার বুঝতে পারছিস তো? কত ঘরে তো কত রকমের ফার্নিচার ইউজ করি, ফার্নিচার কিনেছে ১.৫ লাখ টাকায় ফার্নিচার কিনেছে। অ্যান্ড স্পেন্ট মানে খরচা করেছে ১০,০০০ টাকা কিসে? অন ফিটিংস। ফার্নিচারটা কিনলে ওর ফার্নিচারটা ফিটিং করতে হবে, ফিটিং করার জন্য ১০,০০০ টাকা খরচা করেছে, ঠিক আছে? তো সিম্পল ব্যাপার, বলতে পারি তুই ঘরে একটা এসি কিনেছিস ৪৫,০০০ টাকা দিয়ে এসি কিনেছিস। এবার এসিটা কিনলে তো হবে না, এসিটা কিনলে কি হবে? ওটাকে ইনস্টল করতে হবে। এসির ক্ষেত্রে বলবো না এসি ফিটিং করেছি, এসিটাকে বলবো ইনস্টল করেছি, বুঝতে পারলি তো? ৪৫,০০০ টাকা দিয়ে এসি কিনলি, ইনস্টল করতে ৫,০০০ টাকা লাগবে, ঠিক আছে তো? এখন বলি স্যার এসি কিনলাম, এসি কিনলেই কি এসির হাওয়া খেতে পারবি? না। এসি কিনলে কি করতে হবে? এসিটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল না করলে কিন্তু এসির হাওয়া খেতে পারবি না। তাহলে এখন যদি তোকে কেউ জিজ্ঞাসা করে যে এসির জন্য তুমি কত টাকা খরচা করেছো? এবার তুই কি অ্যান্সার দিবি? দুটো অ্যান্সার হতে পারে, হয় ৪৫ বলবি নয় ৫০ বলবি। ঠিক আছে তো? তো তোকে বলতে হবে, অ্যান্সারটা বলতে হবে যে না, এসি, এসিটা যে ঘরে লাগালি এসির হাওয়া খাওয়ার জন্য তুই কত খরচা করলি? ৫০,০০০ টাকা। ঠিক আছে তো? তো আমাকে যদি বলে এসি দোকান দিয়ে এসি কিনে এনেছি ৪৫,০০০ টাকা দিয়ে। কিন্তু এসি ইনস্টল না করলে আমি এসির হাওয়া খেতে পারবো না। তাই তো? তার মানে এসি ইনস্টল করতে ৫,০০০ টাকা খরচা হয়েছে, ওটাও কিন্তু এসির খরচের মধ্যে ধরা হয়। ঠিক আছে তো? তো এখানে বলেছে দেখ, আমি ধর একটা ফার্নিচার কিনি ১.৫ লাখ টাকা দিয়ে। এবার ফার্নিচারটা ফিটিং করতে লেগেছে আমার ১০,০০০। ঠিক আছে তো? তো আমাকে যদি বলে ফার্নিচারের কস্ট কত? আমি কত বলব? ১,৬০,০০০ টাকা হচ্ছে কস্ট অফ দ্য ফার্নিচার বা কস্ট অফ দ্য অ্যাসেটস। ঠিক আছে তো? আচ্ছা। ইট ওয়াজ ডিসাইডেড টু রাইট অফ ডেপ্রিসিয়েশন 10% পার অ্যানাম। ঠিক আছে? পার অ্যানাম দিয়েছে, পার অ্যানাম। মাথায় রাখবি হ্যাঁ? কখনো, কখনো দেখবি পার অ্যানাম বলছে, কি বলছে? পার অ্যানাম। পার অ্যানাম মানে এটা ইউজ করা হয় বছরে। পার অ্যানাম এই কথা বলা হয়, পার অ্যানাম মানে বছরে। এই 10% টা চার্জ করা হচ্ছে বছরে। ঠিক আছে? পার অ্যানাম চার্জ করা হয় বছরে। ঠিক আছে? পার অ্যানাম মানে বছরে বলে দিয়েছে। 10% বছরে চার্জ করা হয়। তো ডেপ্রিসিয়েশনের রেট কত হয়? 10% বলে দিয়েছে। বলছে ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন ইন দ্য ফলোইং 2 কেসেস ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2024 if it is purchased 1/4/23 and if it is purchased 1/1/24। ছবি এঁকে এঁকে দেখাচ্ছে। কত নম্বর অঙ্ক? এক্সাম্পল 1। স্যার এটা এর কোশ্চেনের অ্যান্সার। এটা হচ্ছে একটা, এটা কি করলাম? এটা টাইমলাইন ড্র করলাম। আমাকে কোশ্চেনটা পড়ে বল, ওরা কোশ্চেনে কি বলেছে? যে ওরা কোশ্চেনে বলে দিয়েছে, মানে আমি যেটা বারবার বলছি, ধর এটা হচ্ছে এই ডেটটা কি বলতো? যেদিন অ্যাকাউন্ট ইয়ারটা এন্ড হয়। দেখ ওখানে বলেছিল ইয়ার কবে এন্ড হয়। ভালো করে পড়। ভালো করে পড়ে বলতে পারবি ইয়ার কবে এন্ড হয়েছে? এই এই দেখ এখানে বলেছে ফর দ্য ইয়ার এন্ডেড বলেছে না, ইয়ার এন্ডেড কবে বলেছে? ৩১শে মার্চ। খুব ভাইটাল, ডেফিনিশন চ্যাপ্টার খুব ভাইটাল। ইয়ার এন্ডেড ৩১শে মার্চ ২০২৪। এই যে ইয়ার এন্ড মানে এই দিনটা। আচ্ছা, ইয়ার এন্ড যেটা এই তারিখটাকে বলে, এইখানটাকে বলে ইয়ার এন্ড। লিখে দিলাম। ইয়ার এন্ড যদি এই দিন হয় তাহলে ইয়ারটা শুরু হয়েছিল কবে? এখানে বল কত হবে তাহলে? কোন তারিখ হতে পারে? কি জানো, এপ্রিল। 1 এপ্রিল ২০২৩। 1 এপ্রিল ২০২৩। তাহলে বুঝতে পারলি? এটা কিন্তু মাথায় রাখতে হবে। খুব ভাইটাল টাইম লাইনটা। আচ্ছা। নম্বর পয়েন্টে কি বলেছিল? যে ফার্নিচারটা কেনা হয়েছে, বলে ধরে নাও ফার্নিচারটা কেনা হয়েছে ১/৪/২৩ এ। বলছে তুমি ধরে নাও এই তারিখে কত টাকা দিয়ে ফার্নিচার কিনেছি বল এই তারিখে? এই তারিখে ফার্নিচার কেনা হয়েছিল। দেখ
এই দেখ কত টাকা দিয়ে আমি এখানে 1,60,000 হচ্ছে। 1,60,000 লিখলাম। ঠিক আছে তো? না জানুয়ারি ১ কোথায়? জানুয়ারি ১ তো সেকেন্ড কোয়েশ্চেনটা বলেছে। আমি ও এরটা করছি। ১,৬০,000 এই 1,৬০,000 কি করে বের হলো? এখানে লিখছি। কি লিখবো? ছিল ওখানে বল ফার্নিচার কিনেছি কত টাকা দিয়ে? ১,৫০,০০০ টাকা দিয়ে। এবার লিখছি পারচেজ অফ ফার্নিচার। কত টাকা? ১,৫০,০০০। ফার্নিচার কিনেছি কত টাকা দিয়ে? ১,৫০,০০০ টাকা। প্লাস কি বলেছে? ফিটিং, ফিটিং চার্জেস। ১০,০০০ কত হলো? ১,৬০,০০০ টাকা। এটাকে বলা হয় কস্ট অফ দ্য অ্যাসেটস। যেটা বোঝালাম সেটা বলে দিলাম। ঠিক আছে তো? তার মানে আমি ফার্নিচারটা কিনেছি ১,৫০,০০০ টাকা দিয়ে। ফার্নিচারটা ফিটিং করতে আমার কত টাকা লাগলো? ১০,০০০ টাকা। তাহলে এখন যদি বলে ফার্নিচারের জন্য কত খরচা করা হয়েছে? তাহলে তুই ফার্নিচারটা কখন ইউজ করতে পারবি? ফিটিং না করলে কি ফার্নিচার ইউজ করা যাবে? না। তাহলে এখন যদি আমাকে বলে ফার্নিচারের দাম কত? ১,৬০,০০০। ঠিক আছে? তাহলে আমার ডেপ্রিসিয়েশন কোন টাকার উপর চার্জ করা উচিত? ডেপ্রিসিয়েশন এই যে এইটার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা উচিত। ঠিক আছে? বুঝতে পারলি তো? ১,৬০,০০০ এর উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা উচিত। এবার ডেপ্রিসিয়েশন কত টাকা হবে? সিম্পল ব্যাপার। সিম্পল অ্যান্সার দিচ্ছি। আমি কিনেছি কবে ফার্নিচার? ফার্নিচারটা কিনেছি কবে? এই তারিখে। ডেপ্রিসিয়েশন কবে চার্জ করা হয়? এটাও মনে রাখবি। ডেপ্রিসিয়েশন সবসময় বছরের শেষ দিন চার্জ করা হয়। ঠিক আছে? ডেপ্রিসিয়েশন সবসময় এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে চার্জ করা হয়। তাহলে কিনেছি এই তারিখে। ডেপ্রিসিয়েশন চার্জ করবো এই তারিখে। তাহলে কতদিন ইউজ করলাম এই মেশিনটা মানে ফার্নিচারটা? ১ বছর। পুরো ১ বছর। এই তারিখ থেকে এই তারিখ পুরো ১ বছর। তাহলে অ্যান্সারটা কি হবে? ১,৬০,০০০ ইন্টু 10%। স্যার ১ বছর তো। ১ বছর মানে ১২/১২ নাকি? হয়ে গেল। শেষ অঙ্ক। তাহলে ১২/১২ কেটে গেল, ০, ০ কেটে গেল, এই ০, ০ কেটে গেল। রইল কত বল? ১৬,০০০। ১৬,০০০ অ্যান্সার হয়ে গেল ১৬,০০০। ১ম কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট। এই আছে অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারটা করবো কি করে? বি। ইয়ার এন্ড কবে? বারবার বলছি ইয়ার এন্ড একই। ইয়ার এন্ড তো চেঞ্জ হবে ইয়ার এন্ড তো ওটাই বলেছে ৩১/৩/২৪। তাহলে শুরু ছিল কবে? ১/৪/২৩। সেটা তো ছিল, এটা কোনো সন্দেহ নেই। এইবার বলছে বি নম্বর কোশ্চেন বলছে ধরো ফার্নিচারটা কেনা হয়েছে। দেখ কি বলেছে ডেটটা? ১/১/২৪ এ। ধরো ১/১/২৪ এ কেনা। তাহলে ১/১/২৪ মানে মনে করছি এটা ১/১/২৪। মনে করছি এটা ১/১/২৪। তাই তো হবে। এটা যদি ১/৪/২৩ হয় তাহলে এটা ১/১/২৪। তাহলে মেশিনটা কিনেছি কবে? ধরো এই তারিখে কিনেছি। তাহলে আমি ইউজ করেছি কত? কি মনে হয়? কতদিন ইউজ করব? শুধু এইটুকু? হুম। এর চেয়ে বেশি কি আর ইউজ করতে পারবো? এখানে কি পুরো ইউজ করেছি? না। আমি তো এখানে এইটুকুই ইউজ করেছি। তাহলে এইটুকু সময়কালকে কমাস বলা হয়। কি মনে হচ্ছে? এইটুকু সময়কালকে কমাস বলা হয়। কি মনে হচ্ছে? ১/১/২৪ থেকে ৩১/৩/২৪ গুনতে হবে। ডেপ্রিসিয়েশন এটা ভাইটাল। দেখে খুব ইজি মনে হয়। কিন্তু এইগুলোই কাউন্টিং করতে হবে। মাসটা খুব ভাইটাল এখানে। এই চ্যাপ্টারের মান্থ খুব কাজে দেবে। ঠিক আছে তো? কিনেছি কবে? ১/১/২৪ গুনতে হবে। ১/১/২৪ মানে কোন মাস? জানুয়ারি মাস। ২৪ সালে জানুয়ারি মাস কিনেছি। কবে কিনেছি? জানুয়ারি মাসের ১ তারিখে না ৩১ তারিখে? ১ তাহলে জানুয়ারি মাসটা পুরো ইউজ করেছি। ফেব্রুয়ারি মাস তো ইউজ করেছি। হুম। আর মার্চ মাস ইউজ করি। ক মাস ইউজ করি? ৩ মাস। এখানে ডেপ্রিসিয়েশন কত মাস হলো? ৩ মাসের হবে। ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে? ১,৬০,০০০ ইন্টু 10/100 ইন্টু ৩ মাস ইউজ করেছি মানে ৩/১২। একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। ঠিক আছে? আর ৩ কে ১২ দিয়ে কাটলে কত হলো? ৪। তাই তো? ১৬,০০০ কে ৪ দিয়ে ভাগ করলে হলো অ্যান্সার ৪,০০০। হয়ে গেল অ্যান্সার। এটুকু টুকে নে। এটুকু টুকে নে। তারপর অঙ্কটা করো।
এবার 2 নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে? কি বলছে? আ মেশিন ইজ পারচেজ ফর 4,50,000, ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা কি বলছে? এবার পারা যাবে অঙ্কগুলো। মেশিনটা কেনা হয়েছে কত টাকা দিয়ে বল? মেশিন কেনা হয়েছে 4.5 লাখ টাকা দিয়ে। 50,000 টাকা স্পেন্ট মানে খরচা করা হয়েছে অন ইনস্টলেশন। মেশিন কিনলে তো হবে না। মেশিন কিনে ফ্যাক্টরিতে নিয়ে আসলো, এবার মেশিনটাকে তো ইনস্টল করতে হবে। মেশিন ইনস্টল না করলে মেশিন চলবে না। তাহলে তাহলে মেশিন কেনা হয়েছে 4.5 লাখ টাকা দিয়ে, আর মেশিন ইনস্টল করতে 50,000 টাকা লেগেছে। তা এখন যদি আমাকে বলে মেশিনের কস্ট কত? কস্ট হচ্ছে 5 লাখ। ঠিক আছে? মেশিনের কস্ট কত? মেশিনের কস্ট হচ্ছে তোর 5 লাখ টাকা, মনে রাখতে হবে। আর মনে করা হচ্ছে মেশিনটার লাইফ 5 বছর মেশিনটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? আর রেসিডুয়াল ভ্যালু মানে হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। এরই আরেকটা নাম স্ক্র্যাপ ভ্যালু। মানে 5 বছর পর মেশিনটা বেচে কত পেতে পারি? 2 লাখ টাকা পেতে পারি। ঠিক আছে? 5 বছর পর মেশিনটা বেচে যে 2 লাখ টাকা পেতে পারি। ঠিক আছে তো? ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার। ঠিক আছে? ইয়ার এন্ডেড এত হলে 31/12/24। ঠিক আছে? বলছে ডেপ্রিসিয়েশন চার্জ করবো কবে? বছরের শেষ দিন মানে এই তারিখে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। বলছে মেশিনটা ধরো কেনা হয়েছে 1/7/24 কেনা হলে কি হবে অ্যান্সার? আর 1/10/24 কেনা হলে অ্যান্সারটা কি হবে? সব করছি। 2 নম্বর, আমরা কি শিখেছি? কিছুক্ষণ আগেই বললাম না, ডেপ্রিসিয়েবল ভ্যালু বলে একটা কথা লিখেছি, পড়ছিলাম না, ডেপ্রিসিয়েবল ভ্যালু। মনে পড়ছে? প্রথমে যে একটা থিওরি পড়াচ্ছিলাম, থিওরিতে প্রথম লাইনেই লেখা ছিল ডেপ্রিসিয়েবল ভ্যালু, মনে পড়ছে? লেখ আমার সঙ্গে, লেখ ডেপ্রিসিয়েবল ভ্যালু। ডেপ্রিসিয়েবল ভ্যালু কি করে বের করবো জানিস তো? দেখ, ফর্মুলা লিখ, কি করে বের করবো ভালো করে বোঝ। ডেপ্রিসিয়েবল ভ্যালু বের করবো, এখানে হচ্ছে কত টাকা দিয়ে বল? মেশিনটা কেনা হয়েছে, দেখ না, অসুবিধা হলে ফর্মুলাটা দেখে নিই আমরা, যে আমরা নোটটা দিয়েছিলাম না, ফার্স্ট লাইনে ছিল। এই দেখ, ডেপ্রিসিয়েবল ভ্যালু কি লেখা ছিল? ডেপ্রিসিয়েবল ভ্যালু কস্ট অফ মেশিনের সঙ্গে স্ক্র্যাপ ভ্যালু বাদ দিলে তাকে ডেপ্রিসিয়েবল। মেশিনের যে কস্ট, মেশিনের যে কস্ট তার থেকে স্ক্র্যাপ ভ্যালু বাদ দিলে। তাহলে এই অঙ্কে তোর মেশিনের কস্ট কত ছিল? এই একই ফর্মুলা লিখবো, কস্ট অফ মেশিন, তো মেশিন ছিল তো, তাহলে কস্ট অফ মেশিন মাইনাস স্ক্র্যাপ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু। কস্ট অফ মেশিন মাইনাস রেসিডুয়াল ভ্যালু। ঠিক আছে? মেশিনের যে কস্ট তার থেকে রেসিডুয়াল ভ্যালু বাদ দেবো, তার থেকে রেসিডুয়াল ভ্যালু বাদ দেবো, রেসিডুয়াল ভ্যালু। রেসিডুয়াল ভ্যালু, দেখ কোশ্চেন লেখা আছে বানানটা, রেসিডুয়াল ভ্যালু বাদ দেবো। তাহলে কস্ট অফ মেশিনের কস্ট কত? মেশিনটা কেনা হয়েছিল কত টাকা দিয়ে বল? 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা দিয়ে মেশিনটা কেনা যাবে, কিন্তু 4.5 লাখ ইনস্টল করতে লেগেছে 50,000 টাকা। এটা হলো মেশিনের কস্ট। বারবার একটা কথাই বলছি, আমাকে যদি বলে মেশিন কিনতে লেগেছে 4.5 লাখ টাকা, 4.5 লাখ টাকার মেশিন কিনলে 4.5 লাখ টাকার মেশিন তুই ইউজ করতে পারবি না। ইনস্টল না করলে মেশিন কি করে ইউজ করবি? তো ইনস্টল করতে 50,000 টাকা লেগেছে, এটাও মেশিনের খরচের মধ্যে পড়ে। তাহলে কত হলো? মেশিনের খরচা 5 লাখ টাকা। মানে এইটা খুব, এই চ্যাপ্টারের খুব ভাইটাল জিনিস, মেশিনের খরচ কোনটাকে বলে। মানে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয় কস্টের উপর, কেনার উপর চার্জ করা হয় না। কেনার উপর চার্জ করা না, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে অঙ্ক পুরো বুঝতে পারবে। চার্জ করা হয় কষ্টের ওপর, কষ্টের ওপর। এই যে বললাম এসি কিনেছি 45,000 টাকা দিয়ে, ঠিক আছে তো? কিন্তু এসির হাওয়া খাওয়ার আগে এসি বেশ অনেক খরচা করতে হবে, এসি ইনস্টল করতে হবে, ঠিক আছে তো? ইনস্টলের যে খরচাটা, ওটাও এসির কষ্টের মধ্যে পড়া হয়, ঠিক আছে? এটা মাথায় রাখো। রেসিডুয়াল ভ্যালু কি বলেছে? যে বলেছে 5 বছর পর মেশিনটা বেচে আমি কত টাকা পেতে পারি? 2 লাখ টাকা পেতে পারি। রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 2 লাখ। বোঝা গেল? 5 লাখ থেকে 2 লাখ বাদ দিলে কত হলো? 3 লাখ টাকা। এটা হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু। ঠিক আছে? এটা হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু। বুঝা গেল? এটাকে বলে ডেপ্রিসিয়েবল ভ্যালু। আর ডেপ্রিসিয়েবল লাইফ কত বলেছে দেখ, বলে দিয়েছি, লেখ ডেপ্রিসিয়েবল লাইফ, নিচে লেখ।
কত বলে ডেপ্রিসিয়েবল লাইফ? 5 বছর। ডেপ্রিসিয়েবল লাইফ লেখ, 5 বছর লেখ। বুঝছো? 5 ইয়ার্স ডেপ্রিসিয়েবল লাইফ 5 বছর। এবার আমাকে বের করতে হবে ডেপ্রিসিয়েশন। দেখ কি করেছিলাম এখানে? প্রথমে ডেপ্রিসিয়েবল ভ্যালু বের করেছিলাম, ডেপ্রিসিয়েবল লাইফ লিখেছিলাম, তারপর ডেপ্রিসিয়েশন লিখেছিলাম না? কি করে বের করেছিলাম? 10 বছরে, এই অঙ্কটা 10 বছরে আমি 19 লাখ টাকা ইউজ করব। এখানে কিছু কথা 19 লাখ বাই 10, এখানেও তো সেম। 5 বছরে 3 লাখ টাকা ব্যবহার করবো, 1 বছরে কত করে ব্যবহার করবো? তাহলে লিখবো ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন পার ইয়ার, পার ইয়ার 3 লাখ বাই 5, তো 60,000 টাকা। প্রতি বছর কত করে ডেপ্রিসিয়েশন ইউজ করবো বল? প্রতি বছর কত টাকা করে বেশি ইউজ করবো? 60,000 টাকা। ডেপ্রিসিয়েশন কত করে হচ্ছে? 60,000 টাকা করে হচ্ছে, তাই তো? বুঝে গেলে তো অব্দি? এবার ওই টাইম লাইনটা ড্র করছি, টাইম লাইন। কোশ্চেন পড়ে পড়, আমাদের যে অঙ্কটা ছিল, ইয়ারটা কি ছিল? কি বলেছিল? ফর দ্য ইয়ার 31/12/24 বলেছে, 31/12/24। তাহলে এই ডেটটা হবে 31/12/24। তাহলে শুরু কবে ছিল? সেই 1/1/24। শেষ দেখে শুরু বোঝা যায়, শেষ দেখে শুরু বোঝা যায়। শেষ কবে ছিল? ইয়ার এন্ড ডেট এই তারিখ বলেছিল, তো শুরু কবে ছিল? 1/1/24। এইবার কি বলেছে? কি বলেছে পড়, কোশ্চেন পড়, কোশ্চেন পড়। এ নম্বর পয়েন্টটা কি বলেছে? বলছে ধরো মেশিনটা কেনা হয়েছিল 1/7/24। তাহলে কি মনে হচ্ছে 1/7/24 কোথায় হবে? এখানে হবে মনে করছি। তাহলে দেখ, আমি যদি এই তারিখে কিনি তাহলে কতদিন ইউজ করেছি? কদিন? পুরো তো ইউজ করিনি। কদিন? শুধু এইটুকু ইউজ করেছি। ক মাস হচ্ছে এইটুকু? হিসাব করে বল। 1/7 থেকে 31 অব্দি ক মাস হয়? গুণ। তাই গুণ। 1/7 থেকে 1/7 থেকে 31 5 মাস হচ্ছে, তাই তো? গুণ। ঠিক আছে? এটা 5 মাস হচ্ছে না? গুণ, গুণ, গুণ। 1/7/24 থেকে 1/7 থেকে 31/24 ক মাস হয়? গুণ। ক মাস হচ্ছে? 5 মাস হচ্ছে, তাই তো? 6 মাস 6 হচ্ছে। মাস। 5 মাস বলছি কেন? 6 মাস হচ্ছে। এখানে 1/7 বলেছে। 7 ধরতে হবে না। এইটা তো ভুল হয়। 1/7 বলেছে, 7 ধরতে হবে না। 7, 8, 9, 10, 11, 12, 6 মাস। ছবি এঁকে করতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ছবি যত এঁকে এঁকে করবি, এ তো, তুই তো এখন তোর প্রথম প্রথম বাচ্চা, মানে বড়দের যখন অঙ্ক করায় প্রতিটা অঙ্ক ছবি এঁকে করায়, প্রতিটা অঙ্ক ছবি এঁকে করায়। ছবি এঁকে করলে কোনো ভুল হয় না। ঠিক আছে? 6 মাস হচ্ছে, কর ছবি আঁক। ডেটটা লেখ 1/1/24, মাঝখানে 1/7/24, আর লাস্টেরটা 31/12/24। বুঝেছিস? 6 মাস। 6 মাসটা কোথায় করলি? এই যে তোরা এরকম দাগ দে, যে আমি যে সবুজ কালি দিয়ে আমি এটা করলাম না, দাগ দিলাম। যে আমাকে দে, দাগটা দেখিয়ে দিচ্ছি কি দাগ দিতে হবে। ঠিক আছে? লিখে দিলাম এটা। এবার দেখ, তাহলে ডেফিনিশন বের করতে পারি তো? এর অ্যান্সারটা কি বলেছে? এর অ্যান্সারটা করতে হবে, এর অ্যান্সার। তাহলে 60,000 টাকা যে ভালো করে বুঝবি কিন্তু। এর অ্যান্সারটা করছি। এই যে 60,000 টাকা যে ডেপ্রিসিয়েশন হলো, কি এটা কবে? পুরো 60,000 টাকা যে ডেপ্রিসিয়েশন হলো, কি বলেছিল? ভালো করে পড়, লেখাটা পড়। ডেপ্রিসিয়েশন পার ইয়ার, মানে 1 বছরে 60,000 টাকা। প্রথম কোশ্চেন অ্যান্সার বলছে, আমি কি পুরো, মানে আমি কি এই এ নম্বর যে কোশ্চেন বলেছে, আমি কি পুরো 1 বছর ইউজ করেছি মেশিনটা? ভালো করে বুঝ, ভালো করে বুঝে বুঝে অ্যান্সার দিতে হবে। তুই মেশিনটা কিনেছিস 1/7/24-এ। তুই কি পুরো বছর ইউজ করেছিস? ক মাস? 6 মাস।
তাহলে ১ বছরে ৬০,০০০ টাকা, তাহলে ৬ বছরে কত? 30,000 ৩০,০০০ টাকা। তাহলে লিখবো ৬০,০০০ ইন্টু ৬/১২। বোঝা গেল কি বললাম? ৩০,০০০ টাকা। বুঝে, বুঝে লিখতে হবে অ্যান্সার। A নম্বর কোশ্চেন অ্যান্সার হবে ৬০,০০০ ইন্টু ৬/১২ ৩০,০০০। ঠিক আছে? এবার বি নম্বর কোশ্চেন অ্যান্সার করবো। আবার এরকম ছবি আঁক, নিজে, নিজে আঁক ছবিটা। ছবিটা নিজে, নিজে আঁক। টাইমলাইন ড্র কর। এখানে লিখে ৩১/১২/২৪। এখানে লিখবি ১/১/২৪। ছবি কখন আঁকতে? ডেট দিলে। ডেট দিলেই আঁকবি। ৩১/১২/২৪। ঠিক আছে তো? লেখ ১/১/২৪ থেকে ৩১/১২/২৪। কবে করেছে? আমার দিকে তাকা, না থেকে তো দেখ কোশ্চেনের দিকে তাকা। কবে কিনেছে? সেকেন্ড বি নম্বর কোশ্চেনটা কবে কিনেছে বলেছে? ১০/২৪ তাহলে লেখ ১/১০/২৪ লেখ। কতদিন ইউজ করলো? ১/১০/২৪ থেকে ৩১/১২/২৪। কাউন্টিং কর ক মাস? ৩ মাস ৩ মাস। ১০, ১১, ১২ ৩ মাস। এর ডেপ্রিসিয়েশন করবো কত? ৬০,০০০ টাকা পুরো ১ বছরে। ৩ মাসে কত? ৩/১২। ১৫,০০০ টাকা। ১৫,০০০ টাকা হয়ে গেল অ্যান্সার। তাহলে বোঝা গেল? দেখ এরকম ভাবে তোকে পার্ট, পার্ট করে বুঝে, বুঝে এগোতে হবে। দেখি কত সোজা লাগছে না অঙ্কগুলো? কত সোজা লাগছে না অঙ্কগুলো? রিয়েলিটি এটা না। এটা ডেফিনিটলি রিয়েলিটি না। এটা তো জাস্ট মানে কি বলবো? বিগিনার্স বলা হয় না কথায়? বিগিনার্স। এটা বিগিনার্স লেভেলের স্টুডেন্টরা এগুলো শেখে। ঠিক আছে? আল্ট্রা লেভেলে গেলে এসব কিছু কাজে দেয় না। ৩ টে মেশিন কিনবে, ২ টো মেশিন বেচবে, এরকম কাজ থাকে। তো যাই হোক, আ ভয় দেখানোর কিছু নেই। এটা তো জাস্ট একটা লো লেভেলের স্টুডেন্টরা করে। ঠিক আছে তো? তো এগুলো বেসিকটা ক্লিয়ার না হলে হবে না। তুই ডেফিনিশন অঙ্ক করতে গেলে বেসিক ক্লিয়ার হতে হবে। এটা খুব জরুরি বেসিক ক্লিয়ার হওয়া। এটা হচ্ছে বেসিক। এটা হচ্ছে বেসিক যে এই যে ডেপ্রিসিয়েশন কার উপর চার্জ করা হয়? এর উপর। মেশিন কত টাকা দিয়ে কিনলাম? মেশিন কিনলাম কত? এই অঙ্কে বল মেশিন কিনেছি কত টাকা দিয়ে? 4.5 লাখ। 4.5 লাখ টাকার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা হয় না। ওটা বোঝানোর জন্য বলছি। এই জিনিস ছোট, ছোট জিনিস শিখতে হবে। যে মেশিনের উপর যে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়, ওটা ৫ লাখ এর উপর হবে না 4.5 লাখ এর উপর? ওটা বুঝতে হলো। এটা শিখলি। তারপর এই যে এখানে দেখ টাইম পিরিয়ডটা দেখালাম, টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কি? তুমি যবে মেশিন কিনেছো তারপর থেকে ডেপ্রিসিয়েশন চার্জ হবে। এখানে মাসের একটা বড়, বড় ক্যালকুলেশন আছে। এটাও তোমাকে বুঝতে হবে। এগুলো বুঝলি তো? তুই ভাব না মেশিন কিনেছিস কবে? মেশিন কিনেছিস এই তারিখে। তার আগে ডেপ্রিসিয়েশন কেন চার্জ করব? যেদিন কিনেছি ডেপ্রিসিয়েশন তার আগে হবে না পরে হবে? পরে হবে। এগুলো তোকে বুঝতে হবে একটা করে। যত করবি তত বুঝতে পারবি। ৩ নম্বর অঙ্ক কি বলেছে দেখি। কি বলছে দেখ। সিমেন্ট ব্রাদার্স, ঠিক আছে তো? পারচেজ আ মেশিন ১০ লাখ টাকা। আবার বলছে মেশিন কেনা হয়েছে ১০ লাখ টাকা দিয়ে। কেনা হয়েছে বলছে, কেনা হয়েছে পারচেজ। ইট পেইড, ঠিক আছে? 75,000 অ্যাজ কমিশন অন সাচ পারচেজ টু দ্য এজেন্ট। ব্যাপারটা কি বলেছে? আমি একটা মেশিন কিনেছি। মেশিন না বিভিন্ন জায়গায় মেশিন পাওয়া যায়। ঠিক আছে? অনেক জায়গায় মেশিন পাওয়া যায়। ঠিক আছে তো? সাপোজ ভালো, ভালো মেশিন পাওয়া যায় কোরিয়া, জার্মানি এসব জায়গায় ভালো, ভালো মেশিন পাওয়া যায়। যারা প্রোডাকশন করে বড়, বড় ফ্যাক্টরি আছে না প্রোডাকশন করে, তারা দেশে ভালো, ভালো মেশিন নেই, বিদেশ থেকে মেশিন নিয়ে আসতে হয়। ঠিক আছে তো? ইফ কোরিয়া বা ধর কি বললাম জার্মানি এসব জায়গা দিয়ে মেশিন কিনে নিয়ে এসে। এবার তো আর ব্যবসার মালিকের পক্ষে তো আর সম্ভব নয় যে দোকান বন্ধ করে, ফ্যাক্টরি বন্ধ করে কোরিয়া বা জার্মানিতে চলে যাবে। তো সম্ভব না, প্র্যাকটিক্যালি সম্ভব নয়। আর যদি যায়ও কত খরচা হবে, কত খরচা হবে। এবার তুই ভাব একটা মেশিন কিনতে যাবে ৫ লাখ টাকা, ওখানে গিয়ে কোরিয়ায় গেল ঘুরতে, মেশিন ৫ লাখ টাকার মেশিন ওর দেখা গেল ৬-৭ লাখ টাকা খরচা হয়ে গেল। তো বাইরে গিয়ে ঘুরতেই তো তোর, আর ও কি করে জানবে কোথায় ভালো মেশিন পাওয়া যায়? সেটাও তো একটা ব্যাপার। খুঁজতে হবে। কোথায় খুঁজবে? ও খুঁজতে গেলে মালিককে ঠকিয়ে দেবে না কি গ্যারান্টি আছে? ঠিক আছে তো? তো এবার বিজনেস করতে এসছে তো। তো ও কি করেছে? ও এরকম কিছু লোক আছে, এরকম মার্কেটে প্রচুর লোক আছে যে তোকে ভালো জিনিসটাই তোকে খুঁজে দেবে। ভালো জিনিসটাই খুঁজে দেবে মার্কেটে। এরকম কাজও করে লোকে। ঠিক আছে? ভালো জিনিসটাই তোকে খুঁজে দেবে। বুঝতে পারলি তো কি বললাম? তো ধর এমন কোন লোকেরও সন্ধান পেয়েছে না, এদের মারফত মেশিনটা যদি কিনি আমি অনেক কম মানে ভালো, ভালো মেশিন পাবো। ঠিক আছে? তার বদলে ওদেরকে কিছু দিতে হবে। পারিশ্রমিক দিতে হবে।
ঠিক আছে তো? এই পারিশ্রমিকটাকে বলা হয় কমিশন। বলছে তোমার মেশিন আমি কিনে দেবো। একদম বেস্ট মেশিন এনে দেবো, বেস্ট। ওর চেয়ে ভালো হবে না। ঠিক আছে তো? ভালো মেশিন এনে দেবো। কিন্তু তার জন্য আমাকে কিছু পেমেন্ট করতে হবে। কমিশন দিতে হবে। বুঝেছি গল্পটা কি বলেছে? It paid 75,000 as commission on such purchase to the agent. যার মারফত আমি মেশিনটা কিনছি তাকে আমাকে 75,000 কমিশন দিতে হবে। বাহ! দেবো, অসুবিধা কোথায়? কমই আছে, খুব বেশি কমিশন নয়। বুঝলেন তো? ১০,০০,০০০ মেশিন দিয়ে ৭২,০০০ কমিশন দিচ্ছে। ঠিক আছে। আমি যদি যেতাম মেশিন কিনে নিয়ে আসতাম, তো আরো খরচা হতো। আমার তো খরচা হতো। ১ম এই নয় ১ম বার গেলাম, ফ্লাইটে গেলাম। ঠিক আছে, হলো। তারপরে যখন মেশিনটা নিয়ে আসতাম, খরচা হতো তো। ঠিক আছে, ৳৭২,০০০ হয়ে তাহলে বল, আমি যদি এই যে এই এজেন্টকে যার মারফত মেশিনটা কিনছি তাকে ৳৭৫,০০০ না দিই, তাহলে কি মেশিনটা কি আমার ফ্যাক্টরিতে আসবে? তো এই খরচা করা কম্পালসারি কি করা? কম্পালসারি। তো যেই খরচা করা কম্পালসারি, যেই খরচা না করলে আমার ফ্যাক্টরিতে মেশিন আসবেই না। ঠিক আছে? সেই খরচাটাকে মেশিনের খরচা আমার ধরা উচিত কি উচিত? অবশ্যই ধরা উচিত। ৳৭২,০০০ ধরতেই হবে এখানে। ঠিক আছে তো? মানে সবসময় মানে এরকমই নয় যে ইনস্টলেশনই যোগ হয়। অনেকে মুখস্থ করে ফেলে ইনস্টলেশন যোগ হয়। আরে এটা তো ইনস্টলেশন এখনো হয়ইনি। তো ইনস্টলেশন হবে। এটা হলে মেশিনটা আসলো ফ্যাক্টরি। এবার ইনস্টল করতে হবে। ঠিক আছে তো? বলছে অ্যান্ড অলসো পেইড ফলোইং এক্সপেন্সেস ৳৫০,০০০ অ্যাজ ফ্রেট। ও এখনো আসেনি। মেশিন এসে পৌঁছয়নি। এটা হচ্ছে ওখানে ধর কোরিয়া থেকে মেশিন গিয়ে কোরিয়ায় কোনো এজেন্সির সাথে সন্ধান করেছি। সে তার সঙ্গে ডিল হয়েছে। উনি বলে, "ঠিক আছে তোমাকে ৳৭৫,০০০ দেবো। তুমি মেশিনটা ভালো একটা মেশিন কেনো।" কিনে মেশিন দিয়ে যাবে না। ও দিয়ে যাবে না এখানে। ও তো কিনে দেবে। ও শুধু ভালো মেশিনটা কিনে দেবে। ও দিয়ে যাবে না। ও কি করবে? ও ওখানে অনেক লোক আছে। ও ওখানে মেশিনটা পাঠিয়ে দেবে। দিয়ে দেবে মানে কি? ধর কোনো যেখানে যাতে আমার ফ্যাক্টরিতে চলে আসতে পারে সেই ব্যবস্থাটা করে দেবে। ও আসবে না। ঠিক আছে তো? এবার যে নিয়ে আসবে মেশিনটা সে তো আর এমনি, এমনি নিয়ে আসবে। গাড়ি ভাড়া লাগবে তো একটা। হ্যাঁ, তুই যদি তোর ভারতবর্ষের মধ্যে হয়, তুই ট্রাকে করে মাল নিয়ে আসতে পারিস বা রেলে করে মাল নিয়ে আসতে পারিস। ভারতবর্ষের বাইরে হলে তখন তো তোকে কি করতে হবে? ফ্লাইটে করে মাল পাঠাতে হবে। ঠিক আছে তো? এখানে কি উদাহরণ দিয়েছে দেখ কোথায় করে মাল নিয়ে এসছিস। এই দেখ কি বলছে? ৳৫০,০০০ লিখেছে ফ্রেট। ফ্রেট মানে তুই রেলে করে মাল নিয়ে এসছিস। ফ্রেট যখন ইউজ করা হবে তুই রেলে করে মাল নিয়ে আসছিস, মালগাড়ি করে। ঠিক আছে? বাই রেল। ঠিক আছে? তুই ৳৫০,০০০ মাল নিয়ে আসছিস। তাহলে বুঝতে পারলি তো? গাড়ি ভাড়া। তো বলে এই গাড়ি ভাড়া যদি না করি তাহলে কি ফ্যাক্টরিতে মালটা আসবে? তাহলে এই খরচাটা করতে হবে কি করতে হবে না? এটাও করতে হবে। এটাও মেশিনের খরচা। তারপর কি বলেছে? অ্যান্ড ইন্সুরেন্স ভালো করে বুঝবি। অ্যান্ড ইন্সুরেন্স ৳8 আচ্ছা ফ্রেট অ্যান্ড ইন্সুরেন্স বললাম। ঠিক আছে? মানে ৳৮০,০০০ ইনস্টলেশন। বল এটা করা উচিত কি উচিত নয়? উচিত। তারপরে বুঝলি মেশিনের খরচা কত হবে? ও বাবা! তোকে কি বের করতে বলছে? তোকে বের করতে বলে তোকে বলছে মেশিনের খরচা বের করো, খরচা। মেশিনের খরচা কত হলো বল? ৳১০,০০,০০০ যোগ ৳৭৫,০০০ ঠিক আছে তো? যোগ ৳৫০,০০০ যোগ ৳৮০,০০০ সব করা যোগ করবে, বুঝে মেশিনের খরচা। বোঝা গেল তো কি বলছি? লিখতে হবে, লিখে নিয়ে করতে হবে এটা। লিখবি কি টোটাল কস্ট অফ মেশিন। এই টোটাল কস্ট অফ মেশিন লিখবি। বুঝিস তো? মেশিনের কস্ট করে। দেখে, দেখে লিখতে পারবি সব। কি ছিল ১ম এ কি ছিল ৳১০,০০,০০০ কি লেখা ছিল? লিখবি পারচেজ অফ মেশিন, লিখবি পারচেজেস অফ মেশিন। অঙ্ক করার আগে তোকে এগুলো জানতে হবে। এই যে কোন, কোনগুলো আসে, কোনগুলো আসে না। এগুলো তোকে জানতে হবে। যত অঙ্ক করবি তত বুঝতে পারবি। পারচেজ অফ মেশিন কত টাকা? ৳১০,০০০। তারপর কি বলেছে? কমিশন অন পারচেজ ৳৭০,০০০ লেখ। ফ্রেট অ্যান্ড ইন্সুরেন্স কত বলেছে? ৳৫০,০০০। আর কি বলেছে? ইনস্টলেশন বলেছে ৳৮০,০০০।
টোটাল কর, 12,05,000 হচ্ছে। এটা হলো টোটাল কস্ট অফ মেশিন, হয়ে গেল। যে কর এটা, যেগুলো করার যেগুলো বাড়িতে দেখতে হবে না, কিন্তু সমস্যা হবে তো, সমস্যা তো হবেই। লাস্টটা কি লিখবি? না সেটা এই তো ইনস্টিটিউশন চার্জ 80,000 টাকা। জানি আছে, পরে লিখলে হবে, আমি মাঝখানে এই 50,000 টাকা আমি মিস করে গেছি। লেখ পরে লিখে দে। পুরো করা। এটা আমি 50,000 টাকা কিন্তু ক্রিয়েট অ্যান ইন্স্যুরেন্স কি বইটা? বুঝলি? এবার দেখ আমি যে পড়ালাম না, এটা ৩ নম্বর করে করালাম। এই যে এইটা যে বললাম না, এখানে উপরে লেখা ছিল, এটা অলরেডি লেখা আছে, যেটা করালাম লেখা আছে। তোদের কি পড়ালাম এগুলো দেখ, ৩ অব্দি করতে বলেছি। এই দেখ ৪ নম্বরটা করাইনি, ৪ নম্বরটা কি বলে দেখ, ভালো করে দেখ ৪ নম্বরটা কি বলেছে। এই দেখ, এই ৪ নম্বরটা, ৪ নম্বর অঙ্কটা নিয়ে বাড়িতে পারি, ৪ নম্বর কিছু নেই, ৪ নম্বর বেকার আছে, ৪ নম্বর বেকার আছে। আমার অঙ্ক ৪টে করে নিবি। ৪টা কিছু নেই, ৪টা বলেছে যে তুই ১,০০,০০০ টাকা দিয়ে একটা ইকুইপমেন্ট কিনেছিস। ঠিক আছে তো? এবার আইজিএসটি কখন হয়? তুই যখন অন্য কোনো রাজ্য থেকে, অন্য কোনো স্টেট থেকে যদি মাল কিনিস, তখন আইজিএসটি বসে। তো নরমালি বলছে এটা একটা জার্নাল করে দাও। ও জার্নাল জানিস তো বেকার, এর তো এখন কিছু নেই। এখানে বলছে ডি নম্বর পয়েন্টে বলছে মিনি কস্ট অফ ডেপ্রিসিয়েবল অ্যাসেট। কস্ট অফ ডেপ্রিসিয়েবল অ্যাসেট এর মানেটা কি? এইমাত্র অলরেডি করালাম না অঙ্কগুলো, সেই মানেটা দেখ কি বলেছে। ভালো করে শুনবি। এই দেখ ছবি এঁকে এঁকে বুঝিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। ছবি এঁকেছি। প্লেস অফ পারচেস অফ অ্যাসেটস। এটা ধর মনে কর এটা কি? এটা ধর কোরিয়া। মানে বুঝতে পারলি? হ্যাঁ। ভালো করে বুঝবি কিন্তু ছবিটা। এই ছবিগুলো আঁকবি কিন্তু দেখ, এইগুলো ছবি যাতে স্টুডেন্ট বুঝতে সুবিধা হয় না, জন্য ছবি তৈরি করেছি। প্লেস অফ পারচেস অফ অ্যাসেটস, মানে তুই ধর মেশিনটা কিনছিস, কোথা থেকে কিনছিস? মনে করলাম কোরিয়া থেকে কিনছি, তাই তো? কোরিয়া থেকে মেশিনটা কিনছি। মানে আর একটু ভালো করে বলতে পারলে, শোরুম, আমরা যখন মেশিনটা কিনি, আমি কোনো একটা অ্যাসেট কিনবো কোথা থেকে? শোরুম থেকে কিনবো। বা বাদ দে না, তুই নর্মালি একটু ভাবিস, এই কোরিয়া ফুরিয়া বাদ দে, নর্মালি তোকে উদাহরণ দিচ্ছ তো, বাদ দে, বলতে হবে না। তুই ধর প্রোডাক্ট বলছি, যে কোনো প্রোডাক্ট, সে তুই বাইক হতে পারে, তুই ৪ চাকা হতে পারে, বা তুই ধর না এসি হতে পারে, বা ধর ফ্রিজ হতে পারে, কত রকমের ইলেকট্রনিক গ্যাজেট হতে পারে। তো যেকোনো একটা ইলেকট্রনিক গ্যাজেট কিনেছিস, কিনতে কোথায় যাস? আমরা প্রায় শোরুমে যাই। ধর গ্রেট ইস্টার্নের মতো একটা বড় দোকান, শোরুমে চলে গেলাম। ঠিক আছে? শোরুম থেকে মালটা কিনতে গেছি। শোরুম কি লিখেছি? প্লেস অফ পারচেজ অফ অ্যাসেটস। ধর গ্রেট ইস্টার্নের ঢুকে গেছি।
এইবার তুই ধর গ্রেট ইস্টার্নে তুই একটু নর্মালি ভাব, গ্রেট ইস্টার্ন ধর তুই আজকে ধর এসি অর্ডার দি, এসি। তাহলে তোকে কি করতে হবে গ্রেট ইস্টার্নে গিয়ে, গ্রেট ইস্টার্ন হোক বা রিলায়েন্স, রিলায়েন্স ডিজিটাল যেগুলো, তুই ওখানে যাবি, গিয়ে তোকে কি করতে হবে পছন্দ করলি। ওখানে জানিস ওখানে কোনো মডেল থাকে না, ওখানে কি থাকে, ওখানে ডেমো থাকে, ডেমো। ও তোকে ডেমো থাকে মানে তোর কি বলে কি বলে ওটাকে, ওই স্যাম্পেল, স্যাম্পেল থাকে। ওখানে ওই মাল তুই সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসতে পারিস না, ওদের আলাদা গোডাউন থাকে। বুঝতে পারলি না কি বললাম? আমি যখন এসিটা কিনেছিলাম এই ছাতানাগা গ্রেটিস্টার, এই গ্রেটিস্টার না, রিলায়েন্স ডিজিটালে গেছিলাম। আমার যে এসিটা পছন্দ হয়েছিল সেই যেমন এটা, তো এসি আমাকে পরের দিন দিয়েছিল। এসি আমাকে সেই দিন দেয়নি, আমাকে এসি আমাকে পরের দিন দিয়েছিল। আমার কথাটা বুঝতে পারলি? এসি সেই দিন দেয়নি, পরের দিন দিয়েছিল। তাই বললো আমি এসিটা আমি নিয়ে যাই, এখান থেকে আমার গাড়ি ভাড়া লাগবে না, আমি কিছু করে নিয়ে যাচ্ছি। ওরা ওদের ওদের গোডাউন থাকে আলাদা জায়গায়। এটা তো একটা শোরুম, এখানে তো, এখানে সব মাল থাকে, থাকে না, সব মাল থাকেই না এখানে। কি বললাম বুঝতে পারলি তো? ওরা আবার সেটিং করবে, সেটিং করে তারপর তোকে পাঠাবে। ওদের গোডাউনে মাল থাকে, ওইখান দিয়ে যখন সব বিলিং ফিলিং হয়ে গেল, তখন ওরা গোডাউনে বিল পাঠিয়ে দেবে, গোডাউন থেকে মালগুলো আমার বাড়িতে চলে আসবে। বুঝতে পারলি কি বললাম? নাকি বুঝতে পারলি না? এটা হচ্ছে গল্পটার অরিজিনাল, এটাই গল্প হয়, এটাই অরিজিনাল গল্প। কি বললাম বুঝতে পারছিস তো কি বললাম? এই দেখ কি লিখেছি, প্লেস অফ পারচেস অফ অ্যাসেটস। আমি কিনতে কোথায় যাবো? শোরুমে চলে যাবো। বুঝতে পারলি? শোরুমে গেলাম, একটা এসি পছন্দ হলো, ঠিক আছে? বিল করে দিল। এসির বিল ধর, সাপোজ ধর এসির দাম ধর 40,000 টাকা, সাপোজ ধর 40,000 টাকা দাম, সাপোজ 40,000 টাকা দাম। তখন আমাকে বলল, স্যার আপনার কোথায় যাবেন? আমি বললাম এই অ্যাড্রেসে যাবে। আহ, বুঝতে পারলি তো? ও একটা না, যখন এসির বিল করেছিল না, তখন একটা ইনস্টলেশন চার্জেস নিয়ে নিয়েছে। ঠিক আছে? বোঝ ব্যাপারটা? আরে এসি, এসি কি আমি ইনস্টল করতে পারবো নাকি? আমি তো পারবো না, ও ইনস্টল করবে। ও একটা মোটামুটি একটা চার্জ নিয়ে নিয়েছে, শুধু 2,000 টাকা নিয়ে নিয়েছে। আমি গল্পটা তোকে বলছি, পুরো গল্পটা বলছি, গল্প শেষ করিনি। তারপর অ্যাড্রেস জানলাম, ঠিক আছে? বলছে গাড়ি ভাড়া লাগবে। তো সাপোজ ধর গাড়ি ভাড়া বললো 1,000 টাকা লাগবে। এই করে তো বিলটি যোগ করলো, এই করে তো বিলটা হলো। বললো স্যার 43,000 টাকা দিন। কি বললো বুঝলি তো? বললে এই করে বিলটা করবে। এখন বলি না, না, না আমি আমি গাড়ি ভাড়া দেবো না। বললাম, ঠিক আছে তুই গাড়ি ভাড়া নাই, তুই বললি না গাড়ি ভাড়া দেবো না। আমি মাল নিয়ে যাবো। তাহলে তুই নিয়ে যা। তোর তো গাড়ি ভাড়া লাগবে। হুম। কি দরকার হয় তুই মালটা পৌঁছে দিয়ে আসবে, ঘরে তুলে দেবে। ঠিক আছে তো? 43,000 টাকা। বুঝতে পারলি ব্যাপারটা? আরে তো তুই যদি ওকে গাড়ি ভাড়া না দিস তাহলে তুই নিজে নিয়ে যাবি। তোকেও তো খরচা করতে হবে। ঠিক আছে তো? আমার কথাটা বোঝা গেল কিনা? শোরুম থেকে মালটা নিয়ে আসবে। এবার ব্যাপারটা দেখ, এই যে এখানে কি লেখা আছে দেখ, ফ্রেট লেখা আছে। ফ্রেট রেলে করে নিয়ে আসলে। ঠিক আছে? কার্টেজ, ক্যারেজ। গাড়ি ভাড়া, এটাকে বলে গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া লাগলো কত ধর? 1,000 টাকা। আর এটা কত ধর? 40,000 টাকা। ঠিক আছে তো? অ্যাকচুয়ালি কি হয় বলতো, এখন এসি কিনতে গেলে না, ওই দোকান যেখানে বিল হয় না সেখানেই কিন্তু ইনস্টলেশন চার্জেস কিছু না নিয়ে নেয়। কিছু একটা চার্জিং করা থাকে, ধরা থাকে। আগে নিত না। আগে, আগে পুরোপুরি ফ্রি ছিল। মানে আগে ইনস্টল চার্জেস নিত না। ওই বাড়িতে আসলে এসি ইনস্টল করতে গেলে কিছু এক্সট্রা ওরা একটা পাইপ দেয়। সেই পাইপে যদি না হয়, এক্সট্রা পাইপ কিনতে হলে তখন নিত। বুঝতে পারলি তো? এইবার ইনস্টলেশনটা আগে ফ্রি ছিল, ওর মধ্যে ধরা থাকতো। এখন হচ্ছে, এখন ইনস্টলেশন বাবদ কিছু টাকা ধরে নেয়। 2-3 হাজার টাকা ধরে নেয়। বললো এই 2-3 হাজার টাকা ধরে নেই, আমি এখানে লিখলাম এখানে। এইবার আমার কথা বুঝতে পারছিস তো? এইবার তুই যেখানে ওই এসিটা ইউজ করবি সেখানে এসিটা দিয়ে চলে গেছে। আমার কথাটা বুঝতে পারছিস তো কি বললাম? হুম। শোরুমে তুই অর্ডার করলি, অর্ডার করে তোর বাড়িতে যখন মাল পৌঁছে, এখানে মালটা পৌঁছে দিয়ে যাবে এখানে। প্লেস অফ ইউজ অফ অ্যাসেটস। তুই গাড়ি ভাড়া না করলে কি এখানে মালটা আসবে? এখানে আসার জন্য কত খরচা করতে হতো? তুই ধর ৪১,০০০ টাকা। কিন্তু ঠিক আছে? ইনস্টলেশনের পয়সা তো আগেই নিয়ে নিয়েছেন। তো এখন নেয়, আচ্ছা। সেটা কোনো ব্যাপার না, নরমাল ব্যাপার। এইবার ফ্যাক্টরিতে মাল আসতে, আসতে কত খরচা হলো? যদি আমি এই উদাহরণটাই তৈরি করি, তাহলে স্যার এখানে ধরুন না ৪০,০০০ টাকা আর ২,০০০ টাকা, এটা ৪২,০০০ টাকাই ধরুন। এটা ৪২,০০০। গাড়ি ভাড়া লাগলো ১,০০০ টাকা। ঠিক আছে তো? ৪২,০০০ কত হলো? ৪৩,০০০। ঠিক আছে তো? তাহলে ফ্যাক্টরি দিয়ে মাল এসে পৌঁছালো কত টাকা? ৪৩,০০০ টাকা।
ঠিক আছে? এরপরেও যদি আরো কিছু ইনস্টল করতে হয়, আরো কিছু ইনস্টল দরকার হয়, এবার যে আসবে ইনস্টল করতে ফ্যাক্টরিতে এসিটা যে ইনস্টল করতে আসবে, সে তো এখানে বলল তো আমি বলব আমি বিল দেখানো ৳২,০০০ ইনস্টল বলছে ও না আরো কিছু দিতে হবে টাকা। আরো ও তো অনেক কিছু উদাহরণ-প্রদাহরণ দিয়ে দেবে, এই সমস্ত জিনিস বলবে, তোমার এই পাইপ লাগবে, ওই পাইপ লাগবে, ওই স্ট্যান্ড লাগবে। ঠিক আছে? এইসব বুঝবিও না। ও তোকে এত একটা বিল-ফিল করে দেবে, বলে আরো ৳২,০০০-৩,০০০। ঠিক আছে তো? তো টোটাল তখন তোকে দিতে হবে। আমার কথা বুঝতে পেরেছিস তো? তাহলে কি বুঝতে পারলি? যে এসির হাওয়া খাওয়ার আগে পর্যন্ত হাওয়া মানে বুঝতে পারলি তো? এসিটা কিনলি, এসির হাওয়া খাওয়ার আগে যত খরচা করবি সব এসির খরচা। আর এসির খরচার উপরে ডেফিনিট চার্জ হয়। এখানে কি লিখেছি? ফার্স্ট টাইম এক্সপেন্ডিচার। They all are they added to the cost of assets. পাঁচের অঙ্কটা করে ফেলি বলছে। বলছে ফার্ম একটা এসি কিনেছে ৳৪০,০০০ দিয়ে। ফার্ম একটা কি কিনেছে? এসি কিনেছে ৳৪০,০০০ দিয়ে। ঠিক আছে তো? আইজিএসটি 12% তো বললাম। কার্টেজ পেইড। কার্টেজ মানে বুঝিস? কার্টেজ মানে গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া। দেখ ফ্রেন্ট মানেও গাড়ি ভাড়া। হ্যাঁ, বলছি সব বলে দেবো। ফ্রেন্ট মানেও গাড়ি ভাড়া। ঠিক আছে? গ্যারেজ মানেও গাড়ি ভাড়া। ঠিক আছে? আবার কার্টেজ মানেও গাড়ি ভাড়া। ঠিক আছে? গাড়ি ভাড়া ৳২,০০০। ইনস্টলেশন করতে লেগেছে কত? ৳৩,০০০। ঠিক আছে তো? বলছে বলো এসির খরচা কত? বল। তবে এমনি মুখে, মুখে বলে দিচ্ছে বল। এসি কিনেছি ৳৪০,০০০ এসির দাম। এসি মানে আমার বাড়িতে নিয়ে আসার জন্য গাড়ি ভাড়া লাগছে ৳২,০০০ মানে ইনস্টল করতে লাগছে ৳৩,০০০ বলছে এসির দাম কত? ৳৪৫,০০০ কস্ট অফ দ্য অ্যাসেট কত? ৳৪৫,০০০ বলছে জার্নালটা করে। জার্নাল তো জানিস লেখাও আছে। এরপর আরেকটা উদাহরণ দিচ্ছি দেখ ৬ নম্বর। মোটর গাড়ি দেখেছিস তো? বাইক তো দেখেছিস, তাই তো? বাইক যেটা দেখেছিস তোরা, দেখবি অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনে। নাম শুনিস সেকেন্ড হ্যান্ড গাড়ি? সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেকে কেনে। ঠিক আছে তো? সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেকে কেনে। আরেকটা কথা তোকে বলছি। আজকে ধর আমি একটা বা তুই ধর একটা গাড়ি কিনেছিস। তো ধর একটা ৪ চাকা কিনেছিস। ঠিক আছে তো? আমি কি বললাম? গাড়িটা ইউজ করার আগে যত খরচ করা হবে, সব গাড়ির খরচা ধরা হয়। বলে দিলাম তো। তুই একটা বাইক কিনেছিস। বাইকটা ইউজ করার আগে বাইকটা কিনে নিয়ে আসলি। ইউজটা করবি, বাইক চালাবি। তার আগে বাইকের পেছনে যত খরচা করিস সব বাইকের খরচা ধরা হয়। ঠিক আছে তো? বা তুই ধর একটা ফ্ল্যাট কিনলি। ফ্ল্যাটটা মানে ফ্ল্যাটে ঢোকার আগে ফ্ল্যাট তোকে যে ওনার হ্যান্ডওভার করে দেবে তারপরে তোকে অনেক কাজ করতে হবে। ইন্টেরিয়র করবি, রং করবি, সুন্দর করে সাজাবি। তারপরে তোকে ফ্ল্যাটে ঢোকার আগে ফ্ল্যাটের পেছনে বুঝিস তো? যত খরচা করা হবে সব ফ্ল্যাটের খরচা ধরা হয়। অল্প বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? এসির হাওয়া খাওয়ার আগে এসির জন্য যত খরচা করা হবে সব এসির খরচা ধরা হবে। কিন্তু এসির হাওয়া খাওয়া আরম্ভ করে দিলি ৬ মাস হাওয়া খেতে। তারপর কি করবি তুই ওটাকে? রিপেয়ার করবি কেন? রিপেয়ার খারাপ হলে তুই সার্ভিসিং। সার্ভিসিং করতে হবে। ওই ওয়ান টাইম রিপেয়ারিং হচ্ছে। সার্ভিসিং করবি। তাহলে কখন সার্ভিসিং করতে হয়? এসির ইউজ করার আগে নাকি ইউজ করার পরে? তুই বাইক সার্ভিসিং করবি কখন? বাইক ইউজ করার আগে না পরে? পরে। বুঝতে পারছিস তো কি বললাম? তাহলে রিপেয়ারিং কখন হবে? ইউজ করার আগে না পরে? পরে। তাহলে আমি কি বললাম? স্যার এসি ইউজ করার আগে যত খরচা করা হবে, সব এসির খরচা করা হবে। তাহলে রিপেয়ারিং খরচা এটা কি আসা উচিত কি উচিত নয়? উচিত নয়। একদম ঠিক। এটাই জেনুইন অ্যান্সার উচিত নয়। নরমাল ব্যাপার। আমি কি বললাম? আজকে ধর আমি একটা স্কুটি কিনেছি। ১ বছর চালালাম। তারপর দেখলাম আমার কিছু খারাপ ড্যামেজ হয়েছে। তাহলে রিপেয়ার করতে হবে। তাহলে এই রিপেয়ার খরচাটা কি এসির খরচা বলা হয়? কেন বলব? কারণ এসি ইউজ করার পরে যদি কোন খরচা করা হয়, সেটাকে এসির খরচা বলে। বোঝা গেল তো? এটা মাথায় রাখতে হবে। কিন্তু, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? আমি ধর একটা বাইক কিনেছি। সেকেন্ড হ্যান্ড বাইক। ভালো করে শোন। সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছি। কি বললাম? একটা কি কিনেছি? কত টাকা দিয়ে কিনেছি? সেকেন্ড হ্যান্ড বাইক ৳৮,০০,০০০ দিয়ে কিনেছি মাত্র। বাইক না ধর ৪ চাকা কিনেছি। সেকেন্ড ৪ চাকা কিনেছি ৳৮,০০,০০০ দিয়ে। বাইক তো আর ৳১,০০,০০০ না বাদ দে। ৪ চাকা কিনেছি সেকেন্ড হ্যান্ড। ঠিক আছে? আচ্ছা যদি সেকেন্ড হ্যান্ড কিনি, নিশ্চয়ই কেউ তো আগে কিনেছিল। সে ইউজ করেছে। কিছু ড্যামেজ হবে। কিছু ড্যামেজ হবে। এমনি যারা কেউ ৪ চাকা যদি কেউ কেনে তোকে বলছি ফর ইনফরমেশন কেউ যদি ৪ চাকা কেনে না সবসময় না কিনতে হয় ডাক্তার বা উকিলদের থেকে। সেকেন্ড হ্যান্ড। ফার্স্ট হ্যান্ড না। ফার্স্ট হ্যান্ড যদি দোকান থেকে কিনবি, সেকেন্ড হ্যান্ড কাছ থেকে ডাক্তার বা
উকিলের থেকে কিনবে। কেন জানিস তো? এদের থেকে গাড়ি কিনলে না গাড়ি খুব ভালো থাকে। মানে এরা খুব গাড়িটা শৌখিনভাবে ইউজ করে। কি বললাম বুঝতে পারলি না? এরা গাড়িটা অত রাফ ইউজ করে না। তুই এমনি কারোর থেকে গাড়ি পছন্দ হলো নিয়ে নিলি। দেখবি গাড়ি অনেক ড্যামেজ হয়ে গেছে। কিন্তু ডাক্তাররা খুব একটা ওরা ওরা ওদের ওদের একটা মানে কি বলবো একটু নেশা থাকে যে ওরা গাড়ি নতুন গাড়ি বেরোলে নতুন গাড়ি কেনে। ঠিক আছে? অনেকে কেনে। তো ওদের কাছে বেশ গাড়ি কম দামে পাওয়া যায়। অনেক কম দামে পাওয়া যায়। ছেড়ে দেয় গাড়ি। বুঝতে পারলে কি বললাম? সেকেন্ড হ্যান্ড গাড়ি ওদের কাছে ভালো পাওয়া যায়। ডাক্তারের কাছে খুব সন্ধান থাকে ডাক্তারদের কাছে। ভালো গাড়ি থাকে ওদের কাছে। ওরা গাড়িটা বেচে দেয়। ঠিক আছে? অনেক কম দামে বেচে দেয়, ছেড়ে দেয়। কম দামে ছেড়ে দেয়। এরকম অনেক আছে। আমারই চেনা জানা আছে। একটা খুব ভালো গাড়ি ছিল। ডাক্তার মানে ১.৫ বছর ইউজ করেছিল। ও গাড়িটা ৳৩,০০,০০০ ছেড়ে দিয়েছে। ভালো গাড়ি। ৳৩,০০,০০০ বা ৳২,৫০,০০০ ছেড়ে দিয়েছে। অনেক ভালো গাড়ি। দেখে বোঝা যায় গাড়ি কত কিলোমিটার ইউজ করেছিল দেখে বোঝা যায়। যারা গাড়ি চালায় আরো ভালো বুঝতে পারে। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি। এবার ওই যে ধর তুই যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে আসলি। তো কিছু রিপেয়ারিং করতে হবে। কিছু তো রিপেয়ারিং করতে হবে। ধর কিছু ধর চাকায় কোনো ডিফেক্ট হয়েছে বা ধর আ সিটে কিছু সমস্যা হয়েছে বা বিভিন্ন কোনো সমস্যা হতে পারে। বা ধর সামনে দিয়ে কোনো রং-টং চটে গেছে, তুই রং-টং করলি। খরচা করতে হবে না। এটাকে রিপেয়ারিং খরচা বলে। এই খরচাটা আসবে। কেন বল? আমার কাছে ফার্স্ট হ্যান্ড, তার কাছে সেকেন্ড হ্যান্ড। তার মানে আমি ওই খরচাটা যদি না করি তাহলে তো গাড়িটা ইউজ করতে পারব না। তাহলে রিপেয়ারিং খরচা আসবে। এটা মনে রাখ। কি বলেছে? খুব ট্রিকি কোয়েশ্চেন দিয়েছে এখানে দেখ। সেকেন্ড হ্যান্ড কার পারচেজ আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি ৳৮,০০,০০০ দিয়ে। এই গাড়িটার জন্য ৳৫০,০০০ খরচা করতে হবে। এই খরচাটা না করলে গাড়ি চালাতে পারব না। বুঝলেন তো? আজকে ধর আমি একটা iPhone কিনলাম। কেউ বিক্রি করতে চাইছে ওর থেকে আমি সেকেন্ড হ্যান্ড কিনে নিলাম। iPhone তো সেকেন্ড হ্যান্ড পাওয়াই যায়। সেকেন্ড হ্যান্ড কিনলাম। এবার ওর পিছনে খরচা করতে হবে। যদি ওই খরচাটা করি তাহলে iPhone টা চালাতে পারব। কিন্তু করতে হবে। এটা তাহলে রিপেয়ারিং খরচা কাদের জন্য আসবে? সেকেন্ড হ্যান্ড এর। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কারের দাম কত? ৮,০০,০০০ প্লাস ৫০,০০০ কত লাখ? বুঝলেন তো? ঘন করে বলে দিলাম তোকে। এখানে দেখ কিছু লিখেছি। আমি তোকে একটা সিম্পল একটা এক্সাম্পল বলছি। আজকে ধর আমার বাড়ি ৩ তলা বাড়ি আছে। শুনছিস তো? আমি এই ৪ তলা বাড়ি করি। ৩ তলা বাড়ি করতে একটা খরচা হয়েছে। ৩ তলা বাড়ি তৈরি করেছি, ইউজ করছি, অনেক বছর ধরে ইউজ করছি। টাকা পয়সা হয়েছে ও ৪ তলা বাড়ি করব। ১ তলা বাড়ি করলাম। তাহলে এই যে ১ তলা বাড়ি করতে ধর আরো ৫-১০ লাখ টাকা খরচা হয়ে গেল। আরো ১০ লাখ টাকা খরচা হয়ে গেল। এই যে ১০ লাখ টাকা এক্সট্রা খরচা হলো, এটা কি বিল্ডিং এর খরচা ধরা হবে কি ধরা হবে? ভালো করে বুঝতে হবে। ধরা হবে। এখন দলিল স্যার কেন ধরা হবে? যদি বিল্ডিং ইউজ করা আরম্ভ করে ফেলেছে। তারপর বিল্ডিং আপনি তো বিল্ডিংটা ইউজ করা আরম্ভ করলেন। তারপরেও তো বিল্ডিং এ যে ৳১০,০০,০০০ খরচা করলেন। তো এটা কেন বিল্ডিং এর খরচা ধরা হবে? তো থাকতেই পারে। বলে কি বিল্ডিংটা তৈরি করে যে একটা আমরা ফ্লোর করলাম, ৪ তলা করলাম। করে কি করব ৳১০,০০,০০০ খরচা করে? কি করব? যেহেতু আমি পড়াই, আমি আরো স্টুডেন্ট পড়াতে পারব। আরো স্টুডেন্ট পড়ালে কি হবে বল? ইনকাম বাড়বে বা আমি ভাড়া দিয়ে দিলাম। ইনকাম জেনারেট হবে তো। এখানে কি বলতে চাইছে দেখ ভালো করে দেখ কি বলছে? ফার্দার এক্সপেন্ডিচার আমি যদি কোন এক্সট্রা খরচা করি, ঠিক আছে তো? এগুলো থিওরিটিক্যাল কথা এগুলো জানতে হবে অঙ্ক করার আগে। বলছে ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য অ্যাসেটস বা ধর তুই একটা সিনেমা হলের কথা ভাব। আগে ধর সিনেমা হলে ২৫ টা সিট ছিল। ও ধর সিট সংখ্যা বাড়ানো। ওটা ভেঙে আরো নতুন করে করতে হলো। খরচা করতে হলো। ঠিক আছে তো? এই খরচাটা করার ফলে ওর ভালো হলো না খারাপ হলো? হুম, সে জায়গায় ৫০ টা হলো। আরো অনেক লোক আসবে সিনেমা দেখতে। ঠিক আছে তো? তাহলে ওর আরো ইনকাম বাড়বে। তার মানে কি বুঝতে পারছিস তো ব্যাপারটা? ফার্দার এক্সপেন্ডিচার মানে ধর কোন অ্যাসেট ইউজ করার পরে খরচা করলেও ওইটা অ্যাসেটের খরচা ধরা হয়। কিন্তু বুঝতে হবে কি খরচা করা হচ্ছে। কি খরচা? যদি ক্যাপিটাল খরচা হয় তাহলেই যোগ করতে পারি। ক্যাপিটাল আমার মনে হয় বুঝতে পারছিস এই ব্যাপারটা? ভালো করে বুঝতে পারলেও হয়তো না বুঝে বলেছি বুঝতে পারছি। এটা ভালো করে বোঝার ব্যাপার নেই। ইন ডেপথ কনসেপ্ট এটা। এটা আলাদাই কনসেপ্ট। কিন্তু টোটালি আলাদা কনসেপ্ট। যে কি আমার দোতলা বাড়ি আছে। ভালো করে বুঝবি। আমি পড়াচ্ছি। তো দোতলা বাড়ি ওর দুটো একতলা দোতলা মিলে পড়াই। ইনস্টিটিউট করে দিয়েছি। ৩ তলা করলাম। এরপর আমি তো দোতলা বাড়ি তৈরি করে ১০ বছর ধরে পড়াচ্ছি। এবার টাকা হয়েছে এবার ৩ তলা বাড়ি করব। ৩ তলা করব। ৩ তলাটা করব। ঠিক আছে? এখন প্রশ্ন উঠতে পারে স্যার
আপনি বাড়ি ইউজ করার আগে যত খরচা হবে সব বাড়ির খরচা। তা বাড়ি ইউজ করার পরে তো খরচা করে। এটা কি করে ক্যাপিটাল এটা কি করে বাড়ির খরচা হয়? হ্যাঁ, বাড়ি ইউজ করার পরেও কিছু খরচা করতে পারি। সেটা ক্যাপিটাল খরচাও করতে পারি, আবার রেভিনিউ খরচাও করতে পারি। যদি ক্যাপিটাল খরচা করি, ওটাকে বাড়ির খরচা বলতে পারি। ক্যাপিটাল খরচা করে। এই যে একটা বাড়ি তৈরি করতে আরো ১০,০০,০০০, ৩ তলা করতে আরো ধর ১০,০০,০০০ টাকা খরচা হবে। এটা কিন্তু ক্যাপিটাল খরচ। কারণ এটা করার পর ওইটা তো করলাম তো, ওটা অনেক বছরের পর বছর ধরে আরো ইউজ করব। ওখানে ভাড়া বসাবো, ইনকাম করব। এখানে এটাই বলেছে। ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ অ্যাসেট। যদি অ্যাসেটের এফিসিয়েন্সি বাড়ে, ঠিক আছে? তাহলে কি বলছে? দে আর অ্যাডেড টু দ্য কস্ট অফ অ্যাসেটস। তাহলে তুমি যোগ করো। অ্যান্ড ডেপ্রিসিয়েশন ইস চার্জ অন সাচ। কি সেখানে ডেপ্রিসিয়েশন চার্জ করা যায়? বলছে মেইনটেইন দ্য এফিসিয়েন্সি অফ দ্য অ্যাসেট। এবার ধর আমি কি করছি, আমাদের দোতলা বাড়ি ছিল। একতলা দোতলা বাড়ি ছিল। কোনো জায়গায় ড্যামেজ হয়েছে। ভেঙে দেখবি দেখবি অনেক সময় দেখবি ট্যাপ পড়ে যায় ঘরে। আমি ওখানটা কি করলাম? বা রং চটে গেছে, রং করব। ড্যাপ পড়ে গেছে, কি করলাম? ওই জায়গাটা ভেঙে দিলাম। ভেঙে দিয়ে ওখানে রিপেয়ারিং করলাম। তারপর রং করলাম। এটাকে রিপেয়ারিং বলে। ঠিক আছে? হুম। এখানে কি বলছে? এটা হচ্ছে মেইনটেইন দ্য এফিসিয়েন্সি অফ অ্যাসেট। অ্যাসেটের এফিসিয়েন্সিটা ঠিক রাখার জন্য মেইনটেইন করছি ঘর বাড়িটা। ঠিক আছে? তাই এই খরচাটা কিন্তু বিল্ডিং এর খরচার মধ্যে যোগ হয়। অর্থাৎ এর উপর ডেপ্রিসিয়েশন চার্জ হবে না। এখানে লিখছে, "দে আর ট্রিটেড অ্যাজ এক্সপেন্সেস অ্যান্ড হেন্স দে আর নট অ্যাডেড টু দ্য কস্ট অফ অ্যাসেট অ্যান্ড দে আর ট্রান্সফারড টু পিএল অ্যাকাউন্ট।" বুঝতে হবে ব্যাপারটা ভালো করে। খুব ইন ডেপথ কনসেপ্ট ছিল, এই জায়গাগুলো তোকে বুঝতে হবে। ৭ নম্বর অঙ্ক কি দিয়েছে? পারচেজ আ মেশিন। একটা মেশিন দিয়ে ৳৮,০০,০০০ দিয়ে। আর এটা তো আমি জানি না কতটা জানি। মেশিন কিনলে রেজিস্ট্রেশন করতে হয়, জানিস? জানিস না? ফ্যাক্টরিতে বড় মেশিন কেনা হলে তাদের রেজিস্ট্রেশনটা, মেশিন কিনলে রেজিস্ট্রেশন করতে হয়। ঠিক আছে? মেশিন কিনলে রেজিস্ট্রেশন করতে হয়। ঠিক আছে তো? মেশিনের গায়ে লেখা থাকে রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে তো? মেশিন কিনলে তার রেজিস্ট্রেশন করতে হয়। তো বলছে রেজিস্ট্রেশন করতে কত খরচা হয়ে যায়? ৳৫০,০০০। যদি রেজিস্ট্রেশন না করে মেশিন চালাতে পারবে না। করতেই হবে রেজিস্ট্রেশন। কম্পালসারি খরচাটা করতেই হয়। তো রেজিস্ট্রেশন খরচা কিন্তু মেশিনের খরচার মধ্যে ধরা হয়। কমিশন তো বলেই দিয়েছি আগে, এটাও মেশিনের খরচার মধ্যে ধরা হয়। ইন্স্যুরেন্স প্রশ্ন ওঠে। ইন্স্যুরেন্স কি? ঠিক আছে তো? ইন্স্যুরেন্স। বুঝলি তো? ইন্স্যুরেন্স চার্জেস। ঠিক আছে? ৳২০,০০০। ঠিক আছে তো? তাহলে ইন্স্যুরেন্স কত বলছে? ৳২০,০০০। তাহলে কত হলো? ৮,৫০,০০০। এই ইন্স্যুরেন্স ৳২০,০০০। আচ্ছা, তোর কি মনে হয়? একবারই বলছি দেখ, আজকে তুই তখন দোকানে একটা ফোন কিনতে গেছিস। দোকানে যখন ফোন কিনতে যাস, দোকানদার তোকে বলে তো, "ম্যাডাম ইন্স্যুরেন্স করবেন ফোনের উপর?" বলে তো, হ্যাঁ কি না? তো ইন্স্যুরেন্স তুই ধর করে আসলি। ওটা কি লাইফ টাইম হয় না ইন্স্যুরেন্স? বল দেখি। বছরের জন্য? ১ বছর। আচ্ছা। ১ম বছর। তুই যদি ১ বছর করিস ১ বছর, ২ বছর করলে ২ বছর। তাহলে সবাই ১ বছর করে। তাহলে কি হবে? ফোনের যা দাম, তারপর একটা পার্সেন্টেজ চাপিয়ে দিয়েছে ইন্স্যুরেন্স। তাহলে ওই যে ইন্স্যুরেন্স করলি, ওটা ধর ফোন ধর ১ম তুই ৬ বছর করলি, ১ বছর করলি বা ২ বছর করলি। ৩ নম্বর বছর গিয়ে ফোনটা ড্যামেজ হলো। তুই কি কোনো পাবি? ক্লেম পাবি? তাহলে কি বুঝতে পারলি? ইন্স্যুরেন্স কি? ইন্স্যুরেন্স কি মনে হয়? এটা কি মেশিনের কস্টের মধ্যে পড়ে? না। ইন্স্যুরেন্স মেশিনের কস্ট নয়। এটা মাথায় রাখবি। বুঝতে হবে কিন্তু। ইন্স্যুরেন্স কিন্তু মেশিনের কস্ট নয়। কিন্তু আগে একটা অঙ্ক করালাম, ওখানে ইন্স্যুরেন্স নিয়েছিলাম। ওটা কি ছিল? ওটা কি ইন্স্যুরেন্স ছিল? এটা কি ইন্স্যুরেন্স? ভালো করে বুঝতে হবে। ভালো করে বুঝতে হবে। ওটা কি ইন্স্যুরেন্স ছিল জানিস তো? তুই কোরিয়া থেকে মালটা নিয়ে আসছিস। রাস্তার মধ্যে যদি কোনো ড্যামেজ হয়ে যায়, ইন্স্যুরেন্স কোম্পানি তোকে টাকা দেবে। ওই ইন্স্যুরেন্স আলাদা, আর এই ইন্স্যুরেন্স আলাদা। এই ইন্স্যুরেন্স মানে কি? তুই ফোনটা ইউজ করছিস, হাত দিয়ে পড়ে গেল, ড্যামেজ হয়ে গেল, স্ক্রিন ড্যামেজ হয়ে গেল, তাহলে তোকে ক্লেম করবে। নরমাল কথা বলছি, একদম নরমাল কথা ভাব। এখন তুই বলছিস যে, "স্যার আমি আ মতিঝিল থেকে ফোন কিনে কাজীপাড়ায় নিয়ে যাচ্ছি।" এই নিয়ে যেতে হাত দিয়ে ফোনটা পড়ে গেল। বুঝলি? ২ রকম ব্যাপার আছে। ইউজ করার আগে আর ইউজ করার পরে। তাহলে এই যে এখানে ইন্সুরেন্স দিয়েছে, এটা হচ্ছে ইউজ করার পরের কথা। ঠিক আছে? তাই নেব। নরমাল ব্যাপার, ইন্সুরেন্স আসবে না। বলে দিলাম। তাহলে ইন্সুরেন্সটা আসবে না। তাহলে কত হবে? নিশ্চয়ই বাকিটা অ্যান্সারটা বুঝে গেছিস। আর কিছু বলার দরকার নেই। এটা তো অলরেডি করালাম। এইমাত্র করালাম না, দেখ এখানে একটা টাইমলাইন এঁকেছি। ১/১/২২ থেকে ৩১/১২/২২ এটা একটা টাইমলাইন। ঠিক আছে? বলছে মেশিনটা কিনেছি ১/৪/২২ এ। তাহলে তুই টেম্পরেচার কবে থেকে কবে চার্জ করবি? এইটুক সময়, হ্যাঁ কি না? ক মাস? ৯ মাস হয়। এই দেখ করেছি। উদাহরণ দিয়েছি। বলছে এই তারিখে তুমি মেশিন কিনেছো ৳২,০০,০০০ দিয়ে।
এবার মেশিন কিনে ফ্যাক্টরিতে নিয়ে আসতে গেলে তোর গাড়ি ভাড়া করতে হচ্ছে 20,000 টাকা, আর ইনস্টল করতে লেগে 30,000 টাকা। তোর মেশিনের দাম কত? 2,20,000 আর 30, 2,50,000। তোকে জানতে চেয়েছে এই তারিখে ডেপ্রিসিয়েশন কত রাখা হবে, তাই তো? তাহলে ডেপ্রিসিয়েশন কত রাখা হবে? তুই মেশিনের দাম তো 2,50,000 টাকা, এর উপর ডেপ্রিসিয়েশন চার্জ হবে। এই লিঙ্ক যেখানে 2,50,000 টাকার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করবি, ইন্টু কত পার্সেন্ট বলেছিল দেখ কি লেখা আছে, 10%। পার অ্যানাম বলেছে, বলতে হবে পার অ্যানাম। পার অ্যানাম বলতে হবে, দেখ এখানে পার অ্যানাম দিয়েছে, কিন্তু এখানে কিন্তু পার অ্যানাম দেয়নি। 10%। কবে কিনেছিস? এইখান থেকে এই তারিখ, ক মাস? 9 মাস। প্রথমটা 9/12 হবে, দেখ করেছি। পরেরটা দেখ 9/12 করিনি। পার অ্যানাম বললেই মাসের গল্প হয়, না বলে মাসের গল্প হয়, বুঝতে পারলি? উদাহরণটা দেখে নিই, ভালো করে উদাহরণটা তোকে দেখতে হবে। পরেরটা 8-এর অঙ্কটা কি বলছে? 8-এর অঙ্ক খুব ভালো অঙ্ক দিয়েছে। তো এগুলো কিন্তু করতে হবে হাতে ধরে ধরে, দেখে দেখে না, বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে। তাহলে তুই ডেপ্রিসিয়েশনে একদম সেই লেভেলে শিখতে পারবি, নাহলে শিখতে পারবি না। এই যে এটা কি, এটা কাদের করা? এটা ক্লাস 11-এ করা ছিল না? 11-এ পড়িস। কিছুদিন আগে আমার ফার্স্ট সেমিস্টার ডেপ্রিসিয়েশন শেষ হয়েছে, ও অনেকদিন ধরে, 2 মাস ধরে ডেপ্রিসিয়েশন করি। এখানে যে কটা আছে প্রতিটা পয়েন্ট ধরে ধরে করেছি। আবার মানে কলেজে যারা আমার তাদেরকে এইগুলোই আবার করেছি, পুরো এইগুলো একটা লাইনও বাদ দিইনি, প্রতিটা লাইন করেছি। ঠিক আছে? ১ম ৫-৬ দিন আমি করেছি, তারপরে ওরা নিজে শিখে গেছে, করে ফেলেছে। টাইম দিতে হয়েছে। টাইম দেয় অ্যাকচুয়ালি, কলেজে যারা পড়ে, যারা একটু তখন বাচ্চা, আর পড়াশোনা খুব একটা করতে ভালো লাগে না তাদের। ঠিক আছে তো? তো কলেজে যারা পড়ে ওরা বোঝে পড়তে তো হবেই। ঠিক আছে তো? তো সিইউতে পড়তে গেলে আর পড়াশোনা করতে হয়। তো এইগুলো মাথায় রাখতে হবে। তো পড়তে হবে তো, কিন্তু টাইম দিতে হবে। আসলাম, ও করলাম না, তাহলে তো ব্যাপার বুঝতে পারবি। পড়তে হবে। এই সমস্ত অঙ্ক করতে হবে। হাতে না করলে তো হবে না। করতে হবে মানে করতে হবে। নাহলে তুই শিখতে পারবি না। হাটের অঙ্কটা কি বলেছে? ১/৭/২০ তে তুই একটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছিস ৩,০০,০০০ টাকাতে। কি কিনেছিস? সেকেন্ড হ্যান্ড মেশিন। ভালো করে বুঝিস। সেকেন্ড হ্যান্ড করবি, সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে 2,০০,০০০ দিয়ে। রিপেয়ারিং খরচা করেছিস ১,০০,০০০ টাকা। নেবো কি নেবো না? অবশ্যই নেবো রিপেয়ারিং। তাহলে মেশিনের দাম কত হলো? ৩,০০,০০০ টাকা। দেখ, এই দেখ। মেশিনের দাম ৩,০০,০০০ টাকা। তাই তো? ২,০০,০০০ আর ১,০০,০০০, ৩,০০,০০০। ওই যে লাইনটা। এখানে একটু ২,০০,০০০, এটা তো তাহলে মনে হয় কোশ্চেনটা একটু ভুল ছিল। ও না স্যার, এই ঠিকই রেখেছি। ৩,০০,০০০ আর ১,০০,০০০, ২,০০,০০০ বলছি কেন? ৩,০০,০০০ আর ১,০০,০০০, ৪,০০,০০০ টাকা লিখেছি। ঠিক আছে? ডেপ্রিসিয়েশন বলেছে কত? 20%। জাস্ট তোর সঙ্গে একটু গেম খেলেছে, গেম। এটা বলছে রিটেন ডাউন করো, ডিমিনিশিং করতে বলেছে। কোনো সমস্যা নেই। ৪,০০,০০০ টাকার উপর কত হবে? 20%। ৬/১২ কেন হলো তুই বল? তুই কিনেছিস কবে বল? কিনেছিস কবে? ১/৭/২০ তে কিনেছিস। আর বছর শেষ কবে? ডিসেম্বর মাস। মানে ওই একই ওই করলে ৬/১২। আর পরেরটা ৬/১২ হবে না, কারণ পারে না পরে। আচ্ছা, এখানে এই অবধি থাক, তারপর আমি অঙ্ক চলে আসি। বুঝলি? আমি এখানে ৮ অবধি করবি, তারপর বাকি আবার এখানে ৮ অবধি এইসব পয়েন্ট বলে দিলাম এগুলো চল। এখানে ৮ অবধি করবি, ঠিক আছে তো? তো অনেক আছে। এই যে আমার যেখানে পয়েন্ট আছে লিখে, ওই যে লিখে লিখে করেছি, ১৭টা পয়েন্ট করলেই সে অঙ্ক শিখে যাবে, আর কিছু করতে হবে না। যেকোনো লেভেলের, কলেজেও শিখে যাবে। যে কত নম্বর করছিলাম? ৩। ৪-এরটা করবো। ৪-এর অঙ্কটা দেখ। ভালো অঙ্ক দিয়েছে। বলছে ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অ্যান্ড রেট অফ ডেপ্রিসিয়েশন আন্ডার ফিক্সড ইনস্টল মেথড ইন দ্য ফলোইং কেস। তোকে বলেছে এই ৪ নম্বর অঙ্কটা বলছে তুমি ডেপ্রিসিয়েশনটা বের করে দাও। ডেপ্রিসিয়েশন বের করো। কেস 1 এর ডেপ্রিসিয়েশন কত হবে? কেস 2 ডেপ্রিসিয়েশন কত হবে? নাম্বার 1। নাম্বার 2 বলেছে, রেটটা কত হবে? রেট। বুঝিসনি? কোশ্চেন পড়িসনি? ভালো করে পড়। পেয়েছিস কি না? আবার বলছি, এখানে কি হয়? ফাইন্ড আউট অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন। মানে তোকে ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা বের করতে বলেছে। আর কি বলেছে?
রেট অফ ডেপ্রিসিয়েশন মানে কত পার্সেন্ট, 10%, 20%, 15%, রেটটা বের করতে বলেছে, ঠিক আছে? দুটো বের করতে বলেছে। কোন মেথডে? স্ট্রেট লাইন বা ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে। দুটো কেস, একটা কেস 1 একটা কেস 2। কেস 1 কি বলেছে? বলেছে তুই বেশ ভালো করে বুঝবি কিন্তু। তুই যে পারচেজ প্রাইস অফ অ্যাসেট, যেই অ্যাসেটটা কিনছিস, ধর মেশিন কিনছিস, মেশিনের দাম ছিল 15 লাখ টাকা দিয়ে কিনছিস। এই মেশিনটা কিনতে তোকে খরচা করতে হচ্ছে কত টাকা? 3 লাখ টাকা। কত টাকা খরচা করতে হয়? 3 লাখ টাকা, মানে 15 আর 3 18 লাখ টাকা। তাহলে মেশিনের দাম কত? 18 লাখ। ঠিক আছে তো? তুই মনে করছিস মেশিনটার লাইফ 10 বছর? 10 বছর পর মেশিনটা বেচে কত টাকা পেতে পারিস? 2 লাখ টাকা। ঠিক আছে তো? লাইফ 10 বছর। বুঝতে পারলি? কিছুক্ষণ আগে করালাম। নিশ্চয়ই ইজিলি করতে পারবি। কর থেকে আরম্ভ কর দেখি এটা। চারেরটা। এখানে তো ডেট লাগবে না। না, ডেটের কোনো ব্যাপার নেই। কেস 1 কি শিখিয়েছিলাম বল তোকে? ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা কি লিখেছিলাম? ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু, যেটা করালাম কিছুক্ষণ আগে, ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কি বললাম? ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ, মনে পড়ছে তো? ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ। লেখ, ফর্মুলাটা লেখ, ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ। বোঝা গেল তো? তোমাকে বলে বলে করবি, তাহলে কি খুব সুবিধা হবে, তাড়াতাড়ি হবে অঙ্কটা, বুঝতে পারবি অঙ্কটা। বল, ডেপ্রিসিয়েবল ভ্যালু কত ছিল? লিখে ফর্মুলা ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু, লেখ ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু, depreciation equal to depreciable value by depreciable life. দেখেন দেখেন মানে depreciable life তো 10 বছর বলেছে। ভ্যালু কত? কিছুক্ষণ আগে অলরেডি বলে দিয়েছি, দেখ 15 মেশিনটা কিনতে 15 লাখ টাকা লাগছে, এই মেশিনটা কিনতে তোর খরচা কত কত? 3 লাখ। এটা কত হলো? 18 লাখ টাকা। এবার লিখবো 15 লাখ যোগ 3 লাখ, মানে 18 লাখ টাকা। এবার মনে করছি মেশিনটা বেচে কত টাকা পেতে হবে? 2 লাখ টাকা। সিম্পল জিনিস দিয়েছে। বোঝা যায়নি এটা? মেশিনটা কিনতে লেগেছে 15 লাখ টাকা। এবার মেশিনটা কেনার জন্য খরচা করতে হয় 3 লাখ টাকা। তাহলে 15 আর 3 18 লাখ টাকা, আর 2 লাখ টাকা স্ক্র্যাপ করে 1,60,000 হলো। 1,60,000 একবারে করে দে। বুঝতে পারলি না কোটা? হুম। 1,60,000 আর একটা শূন্য বসা। না বুঝলি, না বলতে পারলে বল। বুঝতে হবে, ধরে নিজে নিজে করতে হবে, নিজে করতে হবে এগুলো। হ্যাঁ বল। আরেকবার বলুন না। মেশিনটা কিনতে লেগেছে 15 লাখ টাকা। মেশিনটা কেনার জন্য খরচা করতে হয় 3 লাখ টাকা। তাহলে মেশিনের দাম কত? 18 লাখ। 18 লাখ টাকা। এবার 10 বছর তুই মেশিনটা ব্যবহার করতে পারবি। 10 বছর পর মেশিনটা বেচে তুই 2 লাখ টাকা পেতে পারিস। তাহলে তুই কত টাকার মেশিন ইউজ করছিস? 16 টাকা। আজকে তুই একটা ফোন কিনলি 30,000 টাকা দিয়ে। ঠিক আছে? 30,000 নরমালি 30,000 টাকায় ফোন কিনলি। তুই মনে করলি 3 বছর ফোনটা ব্যবহার করতে পারবি। ৩ বছর পর ফোনটা ইউজ করতে পারবি। তা ৩ বছর পর তুই মনে করছিস ফোনটা বেচে 5,000 টাকা পাবো। তাহলে তুই কত টাকার ফোন ইউজ করেছিস? 30,000 না 25,000? বুঝেছিস কি বুঝিসনি ভালো করে বল। এটা তোকে বুঝতে হবে। তাহলে 1,60,000 হলো তো? এবার লিখবো কি? ভালো করে শুনবি। তোকে কি বল? তোকে ডেপ্রিসিয়েশন বের করতে বলেছে আর রেটও বের করতে, রেট। আমি লিখছি। লেখ রেট মানে পার্সেন্টেজ অফ ডেপ্রিসিয়েশন, বলে দেয়নি বের করতে বলেছে। ঠিক আছে? আমি জানি না পারবি কিনা। ওই দেখ, আমি বলার চেষ্টা করছি। দেখ কি করে করতে হবে। আমাকে একটু বল। আমাকে একটু বল, মানে আমি যেই কোশ্চেন বলছি ওটা বল, চেষ্টা কর অ্যান্সার দিয়ে। তুই যে ডেপ্রিসিয়েশন তুই কার উপর চার্জ করছিস? কোন ভ্যালুর উপর চার্জ করছিলাম ডেপ্রিসিয়েশন? কোন ভ্যালুটার উপর? কস্টের। কষ্টের উপর ডেপ্রিসিয়েশন। সিম্পল ব্যাপার। আমি ডেপ্রিসিয়েশন চার্জ করছিলাম কষ্টের উপর। যার উপর চার্জ করবো তাকে নিচে দিয়ে দে। নিচে দিয়ে দে কস্ট। এখানে লেখ, নিচে লেখ কস্ট। কস্ট অফ অ্যাসেট। এই কথা। যার উপর চার্জ করছিলাম তাকে নিচে দিতে হবে।
কস্ট অফ অ্যাসেটস, ঠিক আছে? হয়ে গেল। আর উপরে কি লিখবো? ডেপ্রিসিয়েশন ইনটু 100, ব্যাস হয়ে গেল। এবার বুঝেছিস? ফর্মুলা কি হলো বুঝেছিস? ফর্মুলা কত সোজা হয়ে গেল। কস্ট অফ অ্যাসেট ডেপ্রিসিয়েশন বাই কস্ট অফ অ্যাসেটস ইনটু 100। ডেপ্রিসিয়েশন কত পড়লো তোর? 1,60,000, হ্যাঁ কি না? হুম। আর অ্যাসেটের দাম কত ছিল এই অঙ্কটায় বল দেখি? বই থেকে ওখানে কিছু নেই, খাতার মধ্যে সব আছে। দেখ খাতাটা দেখ ভালো করে। কস্ট বললো। হোল হ্যাঁ, হ্যাঁ। 8 কস্ট অফ অ্যাসেট 8। ওটা পারছিস, বারবার ভুল হচ্ছে। 1,60,000 বাই 18,00,000 ইন্টু 100। দেখি এটা কি হয়? দুটো শূন্য কেটে গেল। এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে গেল। 160 বাই 18 করলে কত হচ্ছে? ক্যালকুলেটর দেখ। 160 বাই 18, 8.88% লেখি। 8.88 বাই 89 এই পার্সেন্টেজ হয়ে গেল, ঠিক আছে? কেষ্টটা নিজে নিজে কর। কর না, কেষ্ট নিজে নিজে কর। কেষ্টটা পুরো নিজে নিজে কর। কেষ্টটা পুরো নিজে নিজে কর। করে আমাকে বলবি, কেষ্টটা পুরো নিজে নিজে কর, করে আমাকে বলবি কত বেরোচ্ছে। এটাও সেম বার করবো তো? সেম সেম বলবো, সেম কোশ্চেন করে বল কত বেরোচ্ছে। এরকম ছোট কোশ্চেনের পরীক্ষা আসতে হয় 2 নম্বরের, বুঝলেন? এগুলো 2 নম্বরের কিছু আসতে পারে। হয়ে গেছে এখন। ফর্মুলা বল। এটা 12,00,000। আবার এটা ডেপ্রিসিয়েশন ডিপ্রেশনটা 1,20,000। ওটা ভালো করে দেখে নে। 4,00,000 যোগ 2,25,000 কত হয়? 6,25,000। 6,25,000 থেকে 25 বাদ দিলে 6,00,000 হয়। আচ্ছা, একটা জিরো এক্সট্রা হয়ে গেছে। এখন 20 হয়েছে। এটাকে ইমপ্লাই সাইন দিতে হয়, এখানে ইকুয়াল টু সাইন দিতে হয়। ফর্মুলা লিখে লিখে করতে হবে। এখন তো করে দিলি, ফর্মুলা লিখে লিখে করতে হয়। পার্সেন্ট ডেপ্রিসিয়েশন দেখ, ফর্মুলাটা লিখে লিখে কর। পার্সেন্ট ডেপ্রিসিয়েশন যত ফর্মুলা লিখে করবি না অঙ্ক, ততদিন মুখস্থ হয়ে যাবে, মানে ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে।
কত থাকবে? ১০টা ব্যাসের কোনটা ছিল? ৬,২৫,০০০। ৬,২৫,০০০ লেখ ইন্টু ১০০ লেখ ৬,২৫,০০০ লেখ। ৬,২৫,০০০ ইন্টু ১০০ কর। আরেকটা শূন্য বসে। 19.2% করলে 19.2% হয়। শুধু শুধু কেটে দে। এখান থেকে একটা শূন্য। ভাগ করে এটা বেরিয়ে যাবে। বুঝতে পারলি অঙ্কটা? এরকম অঙ্ক ছোট ছোট দেয় দেখ। আমি বারবার বলছি পরীক্ষায় কেমন দেয়? ২, ৩, ৫ দেখা গেল ডেফিনিশন অঙ্ক পরীক্ষায় আসলো না। বড় অঙ্ক আসলো না, ৫ নম্বর অঙ্ক আসলো না। ও তোকে ২ নাম্বারে দিয়ে দিল। ২ নাম্বার দিলে এরকম কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। বুঝতে পারলি? এরকম দিয়ে দিতে পারে। তো এইগুলোও বের করতে দিতে পারে। তো এইগুলো সোজা সোজা কোয়েশ্চেন। এই অঙ্কগুলো সোজা অঙ্ক, কিছু নেই। কনসেপ্ট ক্লিয়ার থাকলে করা যাবে। কতটা হলো? ৪ টা হলো, তাই তো? ৫ টা করছি দেখ। লাস্ট অঙ্ক করো ওটা, হ্যাঁ। চেষ্টা করো। মিলছে না। চলছে না। তুই তো ভুল করেছিলি দেখ। দেখ ভুল করেছিলি। পাতলটা আগের পাতলটা, আগের পাতলটা কি করেছিস দেখি? পাতলটা কত ছিল? ৪,০০,০০০ যোগ ২,২৫,০০০ মাইনাস ২৫ করে ভুল করেছিস। দেখ শোন, ওটা ১০ হবে না, ৫ বছর ছিল। লাইফ ৫ বছর ছিল। ১০ টা কেটে ৫ কর। ১,২০,০০০ কর, ১,২০,০০০ কর না, ৬,০০,০০০ টাকা ১,২০,০০০ কর। কর পার্সেন্টেজ কর ঠিক করে। কেটে দে। রিঅ্যাকশন কর। 19.2% হবে। কর ইন্টু ১০০ কর। ফর্মুলা লিখে করতে হবে। ফর্মুলাগুলো লিখে লিখে করতে হবে। এইগুলো অঙ্কগুলো করার আগে এগুলো দেখতে হবে, না কিন্তু পারবি না কিন্তু। দেখ নেক্সট অঙ্ক করাবো, যেটা বললো লাস্ট ৫ নম্বর অঙ্কটা করাবো। কি বলেছে? বলছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ অন আ মেশিন আন্ডার ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। বলছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত বলছে? ৬০,০০০ টাকা দিয়ে দিয়েছে। দেখ ডেপ্রিসিয়েশন তোকে ৬০,০০০ টাকা দিয়ে দিয়েছে। দিয়েই দিয়েছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন তোকে ৬০,০০০ টাকা দিয়ে দিয়েছে। কিন্তু এটা কোন মেথডে বলেছে? দেখ কোন মেথডটা বলেছে কি? ফিক্সড মেথড। ফিক্সড মেথড কাকে বলে? যে মেথডে প্রতি বছর ডেপ্রিসিয়েশন সমান হয়। বা আরেকটু ভালো করে বললে, ফিক্সড ইনস্টলমেন্ট কাকে বলে? যেই মেথডে ডেপ্রিসিয়েশন প্রতি বছর সমান হয়। এটা তুই বলতে পারিস, বা তুই এটাও বলতে পারিস যে যেই মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ হয় কোন মেথডের কোন ভ্যালুর উপর? কস্টের উপর চার্জ হয়। কস্টের উপর। লাইফ বলেছে ১০ বছর। স্যালভেজ ভ্যালু বলেছে কত? ৭৫,০০০ টাকা স্যালভেজ। মানে স্ক্র্যাপ ভ্যালু ৭৫,০০০ টাকা। বলছে হোয়াট উইল বি দ্য কস্ট অফ দ্য মেশিন? দেখ হোয়াট উইল বি দ্য কস্ট অফ দ্য মেশিন, সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। দেখ অঙ্কটা বলেছি, সিম্পল ব্যাপার। এই কথা তোকে শেখালাম, ভালো করে মন দিয়ে শুনবি। মন দিয়ে শুনবি কি যেটা করলাম। ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা কি লিখেছিলাম? আমার সঙ্গে লেখ। আমার সঙ্গে সঙ্গে লেখ। ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা কি শিখিয়েছিলাম বল? ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ, হ্যাঁ কি না? হুম। ফর্মুলা লিখবি। ফর্মুলা দেখ, ফর্মুলা লেখার জন্য পরীক্ষায় একটা নাম্বার আছে। ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ। ঠিক আছে, একই না? হুম। ফর্মুলা লিখ, ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ। ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ।
ঠিক আছে তো? এবার দেখ ডেপ্রিসিয়েশন কত বলেছে অঙ্কে পড়, কোশ্চেন পড়ে বল, কোশ্চেন পড়ে বল। depreciation 60,000 কত দিয়ে বল ডেপ্রিসিয়েশন? 60,000 টাকা, তাই তো? লেখ 60,000 টাকা লেখ। ডেপ্রিসিয়েশন 60,000 টাকা বলছে, লেখ 60,000 টাকা। তাই তো? ডেপ্রিসিয়েশন কত বলেছে? 60,000 টাকা বলেছে। লাইভ কত বলেছিল? লাইভ কত বলেছিল বল? 10 10। লাইভ বলেছিল 10, তাই তো? এখানে 10 লিখে দিলাম, এখানে 10 লিখে দিই। বুঝতে পারছিস তো? তাহলে ভালো করে শোন। এটাকে কি বলে? ডেপ্রিসিয়েবল ভ্যালু। মনে পড়ছে তো? মনে পড়ছে কি মনে পড়ছে না? বল ডেপ্রিসিয়েবল কত বলছিল? ডেপ্রিসিয়েবল ভ্যালু কি ছিল? ডেপ্রিসিয়েবল ভ্যালু আচ্ছা বল দেখি আমাকে ডেপ্রিসিয়েবল ভ্যালু মধ্যে কি, কি ছিল? কিছুক্ষণ আগে শেখালাম। আজকে অনেকগুলো অঙ্ক করালাম। ডেপ্রিসিয়েবল ভ্যালু বলতে কি বোঝায়? যে ধর আমি ধর একটা মেশিন কিনেছি। ডেপ্রিসিয়েবল ভ্যালু কাকে বলে? এটাকে লিখে দিচ্ছি। একে বলা হয় cost plus scrap পারচেসেস অফ মেশিন। প্লাস ইনস্টলেশন মাইনাস স্ক্র্যাপ লিখছাম। মনে পড়ছে? এটাকে বলে ডেপ্রিসিয়েবল ভ্যালু। বুঝতে পারলি? ডেপ্রিসিয়েবল ভ্যালু কাকে বলে? কি বললাম? ফর্মুলাটা কি লিখলাম? ১ম অঙ্ক করলাম না আজকে? আজকে বললাম না? আমি একটা মেশিন কিনেছি ধর আ ধর ৫০,০০০ টাকা দিয়ে মেশিন কিনেছি। মেশিনটা ইনস্টল করতে লাগলো ১০,০০০ টাকা। তাহলে মেশিনের খরচা কত হলো? ৬০,০০০ টাকা। মনে করছি মেশিনটা ১০ বছর পর পেটে ৫,০০০ টাকা পাবো। তাহলে কত? ৫,০০০ টাকা বাদ দিয়েছিলাম না। এগুলো মাথায় রাখতে হবে তো। আচ্ছা এটার সাথে এটা ১০ গুণ করে দিলে কত হচ্ছে? ৬,০০,০০০ টাকা। ক্রস মাল্টিপ্লিকেশন বজ্র গুণন। পারচেজ প্রাইস জানিস না তুই। এদিকে শোন। এই যে এই দুটো যোগ করলে তাকে কি বলা হয়? বল দেখি এতক্ষণ তো এত অঙ্কগুলো করছি। depreciation depreciable value কস্ট অফ দ্য মেশিন। কি লেখা আছে এখানে? ডেপ্রিসিয়েবল ভ্যালু কাকে বলে? স্ক্র্যাপ বাদ দেওয়ার পর। আগে অবধি আমি এইটুকু যোগ করলাম, এইটুকু যোগ করে তাকে কি বলে? পারচেজ অফ মেশিন। দেখ এখানে কতগুলো অঙ্ক করলি। মানে এই যে ডেপ্রিসিয়েবল ভ্যালু আমি কি বলেছিলাম? শুধু এইটুকুকে কি বলে? শুধু এইটুকুকে কি বলে? কস্ট অফ দ্য cost মেশিন। of machine ঠিক আছে তো? তো কত ছিল? বুঝতে পারছিস না? শুধু এইটুকুকে কি বলে? কস্ট অফ মেশিন। এটাকে বলে কস্ট অফ মেশিন। মনে রাখতে হবে না? কস্ট অফ মেশিন। এটা হলে কস্ট অফ মেশিন। আর স্ক্র্যাপ কত ছিল বল অঙ্কে? স্ক্র্যাপ ৭৫,০০০ টাকা, তাই তো? স্ক্র্যাপ কত ছিল? ৭৫,০০০ টাকা। হ্যাঁ কি না? এবার ৬,০০,০০০ থেকে ৭৫ এদিক গেলে কি হবে? যোগ হবে ৬,৭৫,০০০। অ্যান্সার কত হবে? কস্ট অফ মেশিন। একই না? বুঝিসনি? চল। এখানটা একবার কি করলেন বলুন? বলে দিচ্ছি। টুকানি বলে দিচ্ছি। হয়ে গেছে অঙ্কটা শেষ। আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবার। ডেপ্রিসিয়েবল এতগুলো অঙ্ক করলাম আজকে। ডেপ্রিসিয়েবল ভ্যালু কাকে বলে? কি বললাম? ডেপ্রিসিয়েবল ভ্যালু কাকে বলে? যেই ভ্যালুটার উপর তুই ডেপ্রিসিয়েশন চার্জ করিস তাকে ডেপ্রিসিয়েবল ভ্যালু বলে। সিম্পল ব্যাপার ভাব। আমি তোকে সিম্পল উদাহরণ দিচ্ছি। এতগুলো বললাম না? ১,০০,০০০ টাকা দিয়ে মেশিন কিনেছিস। ১,০০,০০০ টাকা দিয়ে একটা মেশিন কিনেছিস। ঠিক আছে তো? এই মেশিনটা ইনস্টল করতে লাগলো তোর ১০,০০০ টাকা। মেশিনের কস্ট কত? এটাকেই তো কস্ট বলে। ১,০০,০০০। এটা তো বুঝতে এইটাই তো গন্ডগোল করে ফেলছি। এটা গন্ডগোল হলে হবে না। কস্ট কাকে বলে? ঠিক আছে? এটাকে কস্ট বলে। এইবার তুই মনে করলি তুই মেশিনটা ১০ বছর ইউজ করতে পারবি। ১০ বছর পর মেশিনটা বেচে তুই ১০,০০০ টাকা পেতে পারিস।
তাহলে তুই কত টাকার মেশিন ইউজ করলি? তুই মেশিনটা তো ইউজ করলি, কতটা মেশিন ইউজ করলি? তুই 1,10,000 ইউজ করেছিস নাকি 1,00,000 ইউজ করেছিস? 1,00,000। এটাকে বলে ডেপ্রিসিয়েবল ভ্যালু। ডেপ্রিসিয়েবল ভ্যালু কাকে বলে? যার উপর তুই ডেপ্রিসিয়েশন চাপাতে পারবি। ঠিক আছে তো? তাহলে তোকে ফর্মুলা মাথায় রাখতে হবে যে ডেপ্রিসিয়েবল ভ্যালু বের করার ফর্মুলা কি? ফর্মুলা ছিল ওখানে, দেখ প্রথমেই লেখা ছিল, এই আজকে লিখলি তো? আজকে যে ফার্স্ট অঙ্কটা করলাম কি লিখলাম? ছিল? ডেপ্রিসিয়েবল ভ্যালু কি লিখেছিলাম ফর্মুলাটা? কস্ট অফ মেশিন। কি লেখা ছিল বল? মাইনাস রেসিডুয়াল ভ্যালু। মনে রাখতে হবে না? কস্ট অফ মেশিন থেকে রেসিডুয়াল ভ্যালু বাদ দিতে হয়। ঠিক আছে? কস্ট অফ মেশিন থেকে। ঠিক আছে? মনে রাখতে হবে কস্ট অফ মেশিন। এখানে তো এটাই লিখলাম না? কোথায় লিখলাম দেখ? এই দেখ। এখানে ইনস্টলেশন না লিখলেও হবে। এটা বেটার হবে তোদের জন্য। কাটতে হবে, তোরা লিখলে কাটতে হবে না। কস্ট অফ মেশিন থেকে যদি স্ক্র্যাপ ভ্যালু বাদ দিয়ে দিস তাহলে বেশি বেশি ইজি। তাহলে বুঝতে পারলি কি করলাম? ওখানে 1 থেকে 8 অব্দি করবি আর এই 5টা অঙ্ক ভালো করে দেখবি। শুক্রবার, এটা শুক্রবার আবার।